আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের মোটামুটি সাক্ষ্য আইনটা আমরা শেষ করেছি। তো আজকের আলোচনায় আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সাক্ষ্য আইনের গুরুত্বপূর্ণ জিনিসগুলা আরেকবার রিপিট করার চেষ্টা করব এবং আগামী ক্লাসে টোটাল সাক্ষ্য আইনের উপর আমাদের 30 মার্কের আমরা 30টা এমসিকিউর আপনাদের পরীক্ষা কিন্তু থাকবে। তো আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনি এতদিন যা কিছু পড়েছেন, যা জেনেছেন, যেহেতু আমরা মোটামুটি ধীরে ধীরে নভেম্বর অথবা ডিসেম্বরে পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছি, তাই আমাদের উচিত গুরুত্বপূর্ণ জিনিসগুলা বারবার পড়ে স্মরণ করা। তো আজকের আলোচনায় আমরা সেটাই ট্রাই করার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ জিনিসগুলা সেটা কিভাবে মনে রাখবেন, মূল জিনিসটা কিভাবে পড়বেন। তো চলুন শুরু করা যাক। তো অলরেডি আমরা পিডিএফটা গ্রুপে দিয়ে দিয়েছি, সেখান থেকে সেটা দেখে নেবেন। তো সাক্ষ্য আইনের প্রথম ক্লাসে আমরা সাক্ষ্য আইন সম্পর্কে একটু সামান্য ওভারভিউ দিয়েছিলাম। তো ওভারভিউ থেকেও গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে যেগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে। তো সর্বপ্রথম আমরা প্রতিটা আইন রিলেটেড বেসিক জিনিসগুলো, যখনই কোনো একটা আইন আমরা পড়ার চেষ্টা করব, আইন রিলেটেড যে বেসিক কিছু কথাবার্তা আছে, অর্থাৎ আইনটা কত সালের আইন, কবে কার্যকর হয়েছে, কবে পাশ হয়েছে, গুরুত্বপূর্ণ জিনিসগুলো অবশ্যই একবার করে স্মরণ করার চেষ্টা করব। আমাদের সাক্ষ্য আইন 1872, এইটা হচ্ছে আমাদের 1872 সালের 1 নাম্বার আইন। এই জিনিসটা মনে রাখবেন। মাঝে মধ্যে হয়তো খুবই সহজ এমসিকিউ, কিন্তু আপনি না পড়ে গেলে কিন্তু পারবেন না। তাহলে 1872 সালের 1 নাম্বার আইন হচ্ছে আমাদের সাক্ষ্য আইন। আইনটা হচ্ছে আমাদের একটা প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল বা পদ্ধতিগত আইন। তিনোটা শব্দই মনে রাখবেন। পদ্ধতিগত আইন অর্থাৎ পদ্ধতি বর্ণনা করে, প্রসিজিওর অথবা অ্যাডজেক্টিভ, তিনোটা একই শব্দ। আর এর কার্যকরের তারিখটা মনে রাখবেন, সেটা হচ্ছে যে আমাদের 1 সেপ্টেম্বর 1872। আর সাক্ষ্য আইনটা আমাদের কোথায় প্রযোজ্য হয় না, এটুকু মনে রাখলে আপনার যথেষ্ট। একটা হচ্ছে যে যখনই আমরা কোনো হলফনামা দিব, যেটাকে আমরা এফিডেভিট বলি ইংরেজিতে, যদি কোনো আমরা হলফনামা বা এফিডেভিট তৈরি করি, সেক্ষেত্রে সাক্ষ্য আইনের নিয়ম মানার দরকার নাই, মানে সাক্ষ্য আইন সেখানে প্রযোজ্য না। দ্বিতীয়ত হচ্ছে আরবিট্রেশন প্রক্রিয়া, যে ক্ষেত্রে আমরা কোনো প্রকার আরবিট্রেশন করতেছি, সালিশ করতেছি, সমঝোতা করতেছি, ওই আরবিট্রেশনের কার্যক্রমের ক্ষেত্রে সাক্ষ্য আইনের সেখানে প্রযোজ্যতা থাকবে না। আরেকটা হচ্ছে যেখানে আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট এবং এয়ারফোর্সের যেই পার্সোনাল নিজস্ব আইনের অধীনে যদি কোর্ট মার্শাল হয়, সেক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য না। তাহলে এই তিনটা জিনিস মনে রাখবেন। এই তিনটা থেকেই যে কোনো একটা আপনাকে দিবে যে নিচের কোনটি সত্য বা নিচের কোনটি মিথ্যা। তাহলে সাক্ষ্য আইনটা আমরা হলফনামা বা এফিডেভিটে প্রযোজ্য না, আরবিট্রেশন প্রক্রিয়ায় প্রযোজ্য না, এবং আর্মি, নেভি এবং বিমান বাহিনীর নিজস্ব আইনের অধীনে যে কোর্ট মার্শালগুলো হয়, ওই কোর্ট মার্শালে আমাদের এই সাক্ষ্য আইন প্রযোজ্য না। এই কয়েকটা কথা জাস্ট বারবার রিপিট করার চেষ্টা করবেন। আর সাক্ষ্য আইনের যেই প্রণেতা বা জনক আমরা বলি, সেটা হচ্ছে জেফ স্টিফেন। জাস্ট অ্যাটলিস্ট নিকনেমটা মনে রাখার চেষ্টা করবেন। আরেকটা যে কথা, সেটা হচ্ছে সাক্ষ্য আইনের 3টা মূল নীতি আছে, যেটা আমার বইয়ে দেওয়া নাই। সেটা হচ্ছে যে ল অফ এভিডেন্সের মূল নীতি অনুসরণ করে। তো মাঝে মধ্যে আপনার যে কোনো একটা অপশন তুলে দেয় যে নিচের কোনটি সাক্ষ্য আইনের মূলনীতি নয়, বা নিচের কোনটি সাক্ষ্য আইনের মূলনীতি। তো এখানে মূলনীতির প্রথম নীতি হচ্ছে যে সর্বাবস্থায় আমরা কি করব, বেস্ট এভিডেন্স দিব, আমরা প্রাইমারি এভিডেন্স দিব। সর্বাবস্থায় মামলা প্রমাণ করার ক্ষেত্রে আমরা প্রাইমারি এভিডেন্সের মাধ্যমে, অরিজিনাল এভিডেন্সের মাধ্যমে, বেস্ট এভিডেন্সের মাধ্যমে মামলা প্রমাণ করব। যেটা আমরা 64 ধারায় কিন্তু অলরেডি পড়ে আসছি, যে সর্ব অবস্থায় আমরা কি করব, প্রাইমারি এভিডেন্স দিব। তো এটা হচ্ছে সাক্ষ্য আইনের একটা মূলনীতি। দ্বিতীয়টা হচ্ছে যে আমরা যাই কিছু কথাবার্তা বলবো, অবশ্যই রেলিভেন্ট কথাবার্তা বলবো, রেলিভেন্সি অফ ফ্যাক্ট রিলেটেড কথাবার্তাই বলতে পারবো। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর মূলনীতি। আর তৃতীয় নম্বর মূলনীতি হচ্ছে এক্সক্লুশন অফ হেয়ারসে, মানে হচ্ছে শোনা শোনা কথার কোনো দাম নাই। আমরা যদিও 60 নাম্বার সেকশনে জানি আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারেন নিজ কানে শুনলে, কিন্তু অন্যজন শুনেছে এইরকম কথাবার্তা চলবে না। তার মানে হচ্ছে সাক্ষ্য আইনের এই 3 মূলনীতি অনুসরণ কিন্তু আমাদের করতে হবে, যে সর্বাবস্থায় আমরা বেস্ট এভিডেন্সের মাধ্যমে মামলা প্রমাণ করব, আদালতে শুধুমাত্র রেলিভেন্ট কথাবার্তাই বলবো,
এবং যেই শোনা শোনা কথা সাক্ষী হিসাবে গৃহীত হবে না, আপনি নিজে শুনতে হবে, যেমন আমরা 60 নাম্বার সেকশনে জানি। তাইলে এই তিনটা মূলনীতি একটু মনে রাখার চেষ্টা করবেন। আর সাক্ষ্য আইনের ভিতরে 3 নাম্বার সেকশনে কিছু ডেফিনেশন দেওয়া আছে। তো ওই ডেফিনেশন থেকে দুইটা ডেফিনেশনের উপাদানগুলো আমাদের একটু দরকার। এই যে টোটাল সাক্ষ্য আইনে আমরা কি করতেছি, যে যখনই আমরা ধরেন যে 101 ধারায় বলি যে যিনি কোনো একটা ফ্যাক্ট দাবি করবেন, ফ্যাক্টের অস্তিত্ব আছে বা অস্তিত্ব নাই, উনি ওইটা প্রমাণ করবেন। তো আসলে এই ফ্যাক্ট বা তথ্য বলতে আমরা কি বুঝি? তো এইখানে আমাদের বলতেছে যে ফ্যাক্ট হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা বিষয়, এমন একটা অবস্থা যেটা আমরা কি করতে পারি, আমাদের ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি। তাহলে যে কোনো বিষয়, যে কোনো অবস্থা, যে কোনো সম্পর্ক যেগুলো আমরা অনুভব করতে পারি, ওই জিনিসটাই হচ্ছে একটা ফ্যাক্ট। অথবা যেটা হইতে পারে যে যে কোনো আমাদের মানসিক অবস্থা, যা যেই অবস্থা সম্পর্কে ব্যক্তি সচেতন। আপনি রাগান্বিত, আপনি কান্না করতেছেন, আপনি খুবই খুশি আছেন, এইটাও একটা ফ্যাক্ট। আবার ধরেন যে আপনার ঘরের মধ্যে আপনার বার কাউন্সিলের বইগুলো আপনি এক কর্নারের নির্দিষ্ট আকারে সাজিয়ে রেখেছেন, এটাও একটা ফ্যাক্ট। আপনার কাপড়গুলো এক সাইডে আছে, এটাও একটা ফ্যাক্ট। তার মানে হচ্ছে প্রতিটা জিনিসই যেটা যেই অবস্থায় আছে, ওই অবস্থাটাই একটা হচ্ছে ফ্যাক্ট। তো এই জাস্ট তথ্যটুকু দেয় আমাদের 3 নাম্বারের মধ্যে। আর এখানে আরেকটা কথা পাবো আমরা সবসময়, যে আমরা বলি যে রেলিভেন্ট ফ্যাক্ট, প্রাসঙ্গিক বিষয় হইতে হবে। তো এখানে বলতেছে যে আইন অনুযায়ী যে তথ্য অন্য তথ্যের সাথে সম্পর্কিত হয়, অর্থাৎ যে ফ্যাক্ট এন্ড ইস্যুর সাথে যেটা সম্পর্কিত হয়, সেটাই হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট। যেমন একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, তাহলে সে কিভাবে আসলো, পিস্তলটা কোথায় পাইলো, হত্যা করার পর কিভাবে পালিয়ে গেল, গিয়ে কোথায় আশ্রয় নিল, এই মূল ঘটনার সাথে যে যে জিনিসগুলো আইনগতভাবে সম্পর্কযুক্ত, এগুলাই হচ্ছে আমাদের প্রাসঙ্গিক বিষয় বা রেলিভেন্ট ফ্যাক্ট। তাহলে এখন ফ্যাক্ট ইন ইস্যু জিনিসটা কি, বিবেচ্য বিষয় জিনিসটা কি, যেই জিনিসটা নিয়ে আমরা এই টোটাল সাক্ষ্য আইনটাই তৈরি, সেটা হচ্ছে যা থেকে আপনার কোনো অধিকার, আপনার কোনো দায় বা আপনার কোনো অক্ষমতার অস্তিত্ব বা অনস্তিত্ব প্রমাণিত হয়। আপনি জমি কিনছেন, আপনার দলিল আছে, আপনার এখানে একটা অধিকার সৃষ্টি হয়েছে। এখন মূল কথাটা হচ্ছে আপনি কি আসলে সম্পত্তির মালিক। ফ্যাক্ট ইন ইস্যু হচ্ছে আপনি কি সম্পত্তির মালিক, মানে আপনার অধিকারের অস্তিত্ব নিয়ে একটা প্রশ্ন উঠছে। অথবা এমনও হইতে পারে যে আপনি একটা অপরাধ করছেন, আপনার এখন শাস্তি হবে, আসলে কি আপনি অপরাধটা করছেন কিনা, আপনার উপর দায় আমরা দিতে পারবো কিনা। তো এই তিনটা জিনিস হচ্ছে আমাদের ফ্যাক্ট এন্ড ইস্যু, যে যা থেকে একটা অধিকার হয়, কোনো প্রকার রেসপন্সিবিলিটি বা কোনো প্রকার দায়িত্ব, অথবা কোনো প্রকার অক্ষমতার অস্তিত্ব আছে অথবা অস্তিত্ব নাই, এতটুকু প্রমাণিত হয়, এটাই হচ্ছে আমাদের ফ্যাক্ট এন্ড ইস্যু। আরেকটা জিনিস দেওয়া আছে যেটা আমরা আমাদের পেনাল কোডেও পড়ে এসেছি, ডকুমেন্ট। পেনাল কোডের মধ্যে আমরা ডকুমেন্টের ডেফিনেশন পড়ে এসেছি, সেখানে 3টা জিনিস ছিল, ওই 3টা উপাদানই এখানে আছে। যে বলতেছে যে কোনো অক্ষর মানে লেটার, কোনো সংখ্যা বা ডিজিট, কোনো প্রকার চিহ্ন, বা এই 3টা জিনিস পৃথক পৃথক হইতে পারে, অথবা 3টাকে আমরা কম্বাইন করে, মিশ্রণ করে কোনো মাধ্যমে লেখা বা প্রকাশিত হওয়া এবং তা রেকর্ড হিসাবে ব্যবহারের জন্য প্রণীত হয়। উদ্দেশ্য হচ্ছে আমরা এটা অ্যাজ এ নথি হিসাবে ব্যবহার করব। আর এর মধ্যে পরবর্তীতে আমাদের ডিজিটাল রেকর্ড এবং ইলেকট্রনিক্স রেকর্ডও দলিলেরই অন্তর্ভুক্ত, ডকুমেন্টেরই অন্তর্ভুক্ত, এই জিনিসটি মনে রাখবেন। আর 3টা শব্দ আমরা পাবো নর্মালি, আপনি যখন আদালতে কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা জিনিস উত্থাপন করবেন, সেটা হয় প্রমাণিত হইতে পারে, প্রুফ মানে হচ্ছে যেটা আদালত সত্য বলে ধরে নিয়েছে বা ধরে নিয়েছে যে এইরকম অস্তিত্ব আছে, ওইটা হচ্ছে আমাদের প্রুফ। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের অপ্রমাণিত। তো এটা বলতেছে যে যেটা আদালত বিশ্বাস করতেছে না সত্য বলে, বা আদালত চিন্তা করতেছে এই রকম জিনিসের অস্তিত্ব নাই, আপনি যেই কথাবার্তা বললেন, যেই নথি দিলেন, তার অস্তিত্ব নাই, এটাকে বলতেছি আমরা অপ্রমাণিত। আরেকটা হচ্ছে যে প্রমাণিত নয়, যেই ফ্যাক্টটা না আদালত প্রুভ বলছে, না আদালত ডিসপ্রুভ বলছে, মানে আদালত এইটা অস্তিত্ব আছে বলে সত্য হিসাবেও ধরে নেয় নেই, অথবা অস্তিত্ব নাই বলে মিথ্যা হিসাবেও ডিক্লেয়ার করে নাই, যে সেটাই হচ্ছে প্রমাণিত নয়। এটা হচ্ছে জাস্ট ছোট ছোট 3টা আমাদের শব্দ। আর 4 নম্বরে হচ্ছে আমাদের ধারণা, প্রিজাম্পশন। টোটাল আমরা সাক্ষ্য আইনে 2 জায়গায় ধারণা পাই। এক জায়গায় হচ্ছে কোনো একটা ঘটনা রিলেটেড ধারণা, 114 নম্বরের 9টা বিষয় সম্পর্কে আদালত প্রিজাম্পশন নিতে পারে। আর 79 থেকে নিয়ে 90 পর্যন্ত একটা দলিল দস্তাবেজ সম্পর্কে আদালত প্রিজাম্পশনে যায়।
তো মে প্রিজাম্পশন মানে হচ্ছে যে আদালত কি করতে পারে, সম্ভাব্য অনুমান যা সত্য বলে ধরে নিতে পারে, যেটা আদালত সত্য হিসাবে ধরে নিতে পারে, আবার চাইলে বলতেও পারে আপনি প্রমাণ করেন, এরকম। আর সেল প্রিজাম্পশনে আদালত কি করবে না, কোনো ডাউট করবে না, সেটাকে সত্য বলে ধরে নিবে, তবে অপরপক্ষ চাইলে সেটাকে প্রমাণ দিয়ে মিথ্যা প্রমাণিত করতে পারবে। আর কনক্লুসিভ প্রুফ মানে হচ্ছে যে চূড়ান্ত প্রমাণ, অর্থাৎ কোনো একটা জিনিস যদি প্রমাণিত হয় তাহলে দ্বিতীয় জিনিসটার প্রমাণ করার দরকার নাই, কেউ প্রমাণ করতে চাইলেও আদালত কোনো সাক্ষ্যই গ্রহণ করবে না। যেমন বৈধ বিবাহ চলাকালীন সময় যদি কি হয়, কোনো সন্তান প্রসব হয়, বিবাহ যদি প্রমাণিত হয় তাহলে সন্তানের বৈধতা অটোমেটিক প্রমাণিত, একটা কনক্লুসিভ প্রুফ হিসাবে প্রমাণিত হবে। কোনো পক্ষ সাক্ষ্য দিতে চাইলেও আদালত বলবে যে এটা কনক্লুসিভ প্রুফ হয়ে গেছে, সাক্ষ্য নিতে আমরা পারবো না। তাহলে এই তিনটা হচ্ছে জাস্ট টোটাল সাক্ষ্য আইনের আমাদের ধারণা। মে প্রিজাম্পশন মানে আদালত সত্য বলে ধরে নিতে পারে, সেল প্রিজাম্পশন অবশ্যই সত্য বলে ধরে নিবে, কনক্লুসিভ প্রুফ কোনো এভিডেন্সই গ্রহণ করবে না এটাকে মিথ্যা বলে প্রমাণ করার জন্য। এই জাস্ট সামান্য কয়েকটা জিনিস আমাদের প্রাথমিক যে প্রথম চ্যাপ্টারের মধ্যে আছে, এটা জাস্ট বেসিক অর্থে কয়েকবার করে পড়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওতে আমরা যাব যেই গুরুত্বপূর্ণ সেকশনগুলো আপনারা বারবার পড়বেন, যদিও আমরা প্রতিটা সেকশন আপনাদেরকে পড়ানোর চেষ্টা করেছি। তো এখন যেহেতু আমরা চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছি, প্রতিটা সেকশন আপনাদের মনেও থাকবে না, আর প্রতিটা সেকশন অতটা গুরুত্বপূর্ণও না। শুধু সেই সেকশনগুলো আপনি বারবার দাগিয়ে রাখবেন, বারবার পড়বেন, যেইটার উপর আপনার এমসিকিউ লিখিত ভাইভাতে আপনি প্রশ্ন পাবেন। তো আমি আশা করব যে আপনার কাছে যদি অবশ্যই বেয়ার এক থাকে, অবশ্যই লাল কালিতে একটু এই সেকশনগুলো একটু দাগিয়ে রাখবেন, কারণ যখনই বইটা খুলবেন যাতে এই সেকশনগুলো আপনার চোখে একটু পড়ে। এক নম্বরে হচ্ছে যে সেকশনটা আপনি বারবার পড়বেন, যেটার হেডলাইনটাই গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে আপনাকে কোড আনকোড কী করতে পারে, ইংরেজি টোটাল এই 5 নাম্বার সেকশনের যে হেডিংটা দেওয়া আছে এটাই দিয়ে দিতে পারে যে আসলে আদালতে আমরা কোন বিষয়ে সাক্ষ্য দিতে পারবো। এই যে আদালতে আমরা কি করতে পারবো, এভিডেন্সটা দিতে পারবো কি বিষয়, ফ্যাক্ট এন্ড ইস্যু এবং রেলিভেন্ট ফ্যাক্ট রিলেটেড, এটা কত ধারায় দেওয়া আছে। তাহলে 5 নাম্বার সেকশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এইটা জাস্ট আমাদেরকে ডেফিনেশনটা দেয় যে আমরা আদালতে কোন বিষয়ে সাক্ষ্য দিতে পারবো। তাহলে একটা হচ্ছে যেটা আমাদের মূল ঘটনা, বিবেচ্য বিষয়, এবং হচ্ছে ওই বিবেচ্য বিষয়টাকে সাথে রেলিভেন্ট যত ঘটনা আছে ওই সাক্ষ্যগুলো আমরা দিতে পারবো। তো এটা আপনারা কোট আনকোট যেই হচ্ছে যে ইংরেজিটা অবশ্যই একটু দেখার চেষ্টা করবেন, যে এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্ট এন্ড ইস্যু অ্যান্ড রেলিভেন্ট ফ্যাক্ট আসতে কত ধারায়, কোট আনকোট এই টোটাল জিনিসটাই তুলে দিতে পারে। তো এই জন্য অ্যাটলিস্ট এই সেকশনের হেডিংটা পড়বেন যে এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্ট এন্ড ইস্যু অ্যান্ড রেলিভেন্ট ফ্যাক্ট, তার মানে হচ্ছে সাক্ষ্য আমরা বিবেচ্য বিষয় এবং হচ্ছে যে প্রাসঙ্গিক বিষয় সম্পর্কেই দিতে পারবো, অন্য বিষয় সম্পর্কে না। এর হেডিংটা গুরুত্বপূর্ণ, তো এই জন্য একটু দয়া করে হেডিংটা একটু বারবার পড়ে মনে রাখার চেষ্টা করবেন। এর পরের অংশ যদি আমরা দেখি 6 থেকে যে আমাদের 16 পর্যন্ত যেই কতগুলো সেকশন দেওয়া আছে, সেগুলোর মধ্যে 3টা সেকশন আছে যেটা আমাদের গুরুত্বপূর্ণ, যেটা সব সময় আপনাকে পড়তে হবে, এমনকি ভাইও আপনাকে জিজ্ঞেস করতে পারে। তো এগুলোর সেকশন নাম্বার যেমন গুরুত্বপূর্ণ, এইটার ডক্টরিনটা গুরুত্বপূর্ণ, এর ভিতরে কি আছে এটাও গুরুত্বপূর্ণ। তো প্রথমে চলে আসবে যে আপনার 6 নাম্বার, যে ডক্টরিন অফ রেস্ট জেস্টের জিনিসটা কি, আছে কত ধারায়, বলতে কি বুঝেন, 3টা এমসিকিউ হইতে পারে। রেস জেস্টে আছে কত ধারায়, 6 ধারায়। রেস জেস্টে জিনিসটা কি, সরাসরি তো মূল ঘটনা না, তবে মূল ঘটনার সাথে সম্পর্কযুক্ত জিনিস, সেম ট্রানজ্যাকশন, যেইটা আমরা বিস্তারিত বলেছি কি একই সময় একই জায়গা হইতে পারে বা ভিন্ন সময় ভিন্ন জায়গা হইতে পারে। যেমন আমরা বারবারই বলি যে পিস্তলটা 10 দিন আগে সংগ্রহ করেছে, 10 দিন পরে এসে হত্যা করেছে, তাহলে ওই 10 দিন আগের ঘটনাটাও সেম ট্রানজ্যাকশন হিসেবে অন্তর্ভুক্ত হবে। তাহলে 6 নম্বর সেকশনটা বারবারই পড়বেন, ডক্টরিনটার নাম মনে রাখবেন, ডক্টরিন অফ রেস্ট জেস্টে, মানে একই ঘটনার অংশ, বা ইংরেজি মনে রাখতে পারেন সেম ট্রানজ্যাকশন। এরপরে হচ্ছে 9 নাম্বারটা, যদিও 9 নাম্বারের ভিতরে অনেক কিছু আছে, আমরা ভিডিওতে পড়িয়েছি যে সেক্ষেত্রে অনেক কিছু বর্ণনা করে যে একটা ঘটনা কখন ঘটছে, কোন সময়ে ঘটছে, কোন ব্যক্তি ঘটছে, একটা ঘটনাকে ব্যাখ্যা করার জন্য নানা প্রকার কিছু। কিন্তু অ্যাটলিস্ট আপনি আইডেন্টিফিকেশন প্রেট এই শব্দটা মনে রাখবেন, যে শনাক্তকরণ প্রক্রিয়া, এই জিনিসটা মনে রাখবেন 9 নাম্বার ধারার সাথে সম্পর্কযুক্ত।
9 নাম্বার ধারার কারণে আমরা একটা ঘটনা কোথায় ঘটছে, কোন সময়ে ঘটছে, ওই ঘটনাটা বর্ণনা করার জন্য প্রাসঙ্গিক জিনিস তুলে ধরতে পারি। তো গুরুত্বপূর্ণ অ্যাটলিস্ট সেকশনটা মনে রাখবেন, সেটা হচ্ছে 9 আইডেন্টিফিকেশন পিরিয়ড। 11 নাম্বারটা আরও বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যে আমাদের প্লি অফ এলিবি, মানে হচ্ছে কি আপনি একটা অজুহাত নিচ্ছেন, আপনি সেখানে উপস্থিত ছিলেন না বা এটা অসঙ্গতিপূর্ণ। যেমন আমরা পড়ে গেছি যে এটা হাইলি প্রবাবল যে এইরকমই হবে, কোথাও চুরি হওয়ার পর কারো কাছে দেখলেন যে টাকা পয়সা বেশি, সে বাজার সাজার করতেছে, নর্মালি তার কাছে টাকা থাকে না, তার মানে এটা হাইলি প্রবাবল সে চুরি করেছে, অথবা হাইলি ইমপ্রবাবল যে অসম্ভব। তাইলে 11 নম্বরে জাস্ট এই ডক্টরিনের নামটা মনে রাখবেন। তাহলে এই 3টা সেকশন আপনি যখনই সাক্ষ্য আইন পড়বেন, এই 3টা সেকশনকে একটা ত্রিভুজের মধ্যে নিয়ে এই 3টা ডক্টরিন আপনি বারবার পড়বেন। অন্যগুলা পড়েন আর না পড়েন সেটা আপনার ব্যাপার, কিন্তু এই 3টা যাতে আপনার ভুল না হয়, এই 3টা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে বাকি যে সেকশনগুলো আছে, এই সেকশনগুলোতে দেখেন যে এই সেকশনগুলোর কিছু আছে আপনার জাস্ট হেডিংটা গুরুত্বপূর্ণ, আর আপনি খুব সংক্ষেপে সেকশনের নাম্বারটা দিয়ে ভিতরে জিনিসটা একটু স্মরণ করার চেষ্টা করবেন। এমসিকিউতে এর চাইতে বেশি কিন্তু লাগে না। 7 নাম্বারের মধ্যে যেটা হচ্ছে যে একটা উপলক্ষ, কারণ এবং ফলাফল, সেখানে আমরা পড়িয়েছি যে ইংরেজিটা একটু পড়ে নেবেন, যে সেখানে ওকেশন দেওয়া আছে, কজ দেওয়া আছে, ইফেক্ট দেওয়া আছে। 8 নাম্বারে হচ্ছে কি যে মোটিভ, প্রিপারেশন এবং কন্ডাক্ট, এই 3টা শব্দ মনে রাখবেন। 8 আপনার হয়ে গেল। 10-এ জাস্ট মনে রাখবেন ষড়যন্ত্র, ষড়যন্ত্র রিলেটেড যা কিছু আছে 10 ধারায় প্রাসঙ্গিক। 12-তে ড্যামেজ বা কম্পনসেশন বা ক্ষতিপূরণ নির্ধারণের জন্য যা কিছু দরকার সব প্রাসঙ্গিক। 13 নম্বরে হচ্ছে কোনো রাইট বা অধিকার নির্ণয়ের জন্য যা কিছু দরকার সব প্রাসঙ্গিক। 14 নম্বরে হচ্ছে মনের অবস্থা, দেহের অবস্থা, মনের অনুভূতি, সব কিছু প্রাসঙ্গিক। 15 নম্বরে একটা দুর্ঘটনা না আসলে ইচ্ছাকৃত ঘটনা, এটা প্রাসঙ্গিক। 16 নম্বরে একটা ব্যবসার নীতি, এগুলা প্রাসঙ্গিক। তো এই যে 7 থেকে নিয়ে পরবর্তী জিনিসগুলো, এগুলো অ্যাটলিস্ট আপনি এইভাবে ক্ষুদ্র করে 1-2 বার পড়ার চেষ্টা করবেন, দেখবেন যে আপনার মনে থাকবে। তো এই কয়টা সেকশন কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরের অংশ যখন আমরা এডমিশনের ক্ষেত্রে যাব, এডমিশনের ক্ষেত্রে 17 নম্বরটাই শুধু আপনি পড়ার চেষ্টা করবেন যে এডমিশন আছে কত ধারায়, এডমিশন জিনিসটা কি। মানে আপনি কি করলেন, মৌখিক হোক বা লিখিত হোক, কোনো কিছু আপনি স্বীকার করলেন, ফ্যাক্ট ইন ইস্যু অথবা রেলিভেন্ট ফ্যাক্ট, উভয় সম্পর্কে কিছু স্বীকার করলেন। আর কারা এডমিশন নিতে পারে, নর্মালি এটা আমাদের এমসিকিউর জন্য দরকার নাই, তারপরেও যদি আপনার সময় থাকে, সুযোগ থাকে, আপনি 3টা সেকশনকে পাশাপাশি মনে রাখবেন যে 18, 19 এবং 20 3টা সেকশনে বলা আছে যে কারা কারা এডমিশন নিতে পারে। 18 নম্বর আর বলা হচ্ছে যে পক্ষ নিতে পারে, অথবা তার এজেন্ট নিতে পারে, অথবা পক্ষ যদি মারা যায় তার মাধ্যমে যারা ওই ক্ষমতায় আসবে তারা নিতে পারবে। যদি রিপ্রেজেন্টেটিভ টাইপের স্যুট হয় তাহলে ওই রিপ্রেজেন্টেটিভ সেখানে কি করতে পারবে, এডমিশনটা নিতে পারবে। তো অত ডিটেইলে না মনে রাখলেও অ্যাটলিস্ট পক্ষ এবং তার এজেন্ট এতটুকু মনে রাখবেন। আর 19-এ হচ্ছে যে যেই ব্যক্তির অবস্থান এবং দায়িত্ব কোনো মামলায় আমরা কি করব, অ্যাডভান্স পার্টি হিসাবে প্রমাণ করব, ওই ব্যক্তিও স্বীকারোক্তি দিতে পারে। আর 20 নম্বরে হচ্ছে রেফার ব্যক্তি, যার কাছে আমরা কিছু রেফার করি, যে সে যদি বলে তাইলে সঠিক, এখন সে যদি কিছু স্বীকার করে তাইলে সেটাই স্বীকারোক্তি হিসেবে গণ্য হবে। তাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের 17 নম্বরটা, ওই জন্য ওইটা একটু লাল কালিতে রাখেন। বাকি 3টা আপনি চাইলে শুধু সেকশন নাম্বারটা মনে রাখতে পারেন যে 18, 19, 20 3টা সেকশন আমরা ব্যবহার করব যে এই ব্যক্তিরাও স্বীকারোক্তি দিতে পারে। এরপরে চলে আসি আমরা 21 নম্বরটা। 21 নম্বরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর কন্টেন্টটা মাঝে মধ্যে আপনাকে কন্টেন্টটা দিতে পারে, যে সেটা হচ্ছে যে ব্যক্তি স্বীকৃতি স্বার্থের বিপরীতে কাজ করবে সব সময়। আপনি যদি কিছু স্বীকার করেন, সর্ব অবস্থায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার স্বার্থের বিপরীতে কাজ করবে। তবে এর ব্যতিক্রম হচ্ছে 3টা, ওই 3টা আপনি যদি মনে রাখতে পারেন ভালো, না হলে অ্যাটলিস্ট ব্যতিক্রমটা মনে রাখবেন যে কতটি ক্ষেত্রে এডমিশনটা ব্যক্তির পক্ষে কাজ করে। তো 3টা ক্ষেত্র আছে যখন আপনার এডমিশন কী হবে, আপনার পক্ষে কাজ করবে। এখন ওই 3টা যদি মনে না থাকে প্রাথমিক অবস্থায়, আপনার টেনশনের কারণ নাই, অ্যাটলিস্ট এতটুকু মনে রাখবেন আপনি কিছু স্বীকার করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তবে 3টা অবস্থায় লাভবান হইতে পারেন। এই কথাটা মনে রাখবেন। যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি মাঝে মধ্যে ওই সেকশনটা 21 নম্বর খুলে দেখবেন যে 3টা অবস্থাটা কি কি 3টা অবস্থা আমি লাভবান হইতে পারি।
এরপরে 22 নম্বরে যেটা 22 নম্বরটা একদম সব সময় মনে রাখবেন যে একটা কাগজে যদি কিছু লেখা থাকে ওই লিখিত বিষয় সম্পর্কে আসলে মৌখিক কোনো প্রকার স্বীকারোক্তি প্রাসঙ্গিক না, লেখা আছে যেটা সেটাই হবে। তবে এই ক্ষেত্রেও বলতেছে যে দুইটা ব্যতিক্রম আছে, যে দুইটা ক্ষেত্রে কি হইতে পারে, লিখিত বিষয় সম্পর্কে আমরা মৌখিক স্বীকারোক্তি দিতে পারি। এই জিনিসটা অ্যাটলিস্ট মনে রাখবেন যে দুইটা ক্ষেত্র। এখন পরবর্তীতে যখন আপনার এই দুইটা ক্ষেত্র মনে থাকবে তখন বইটা খুলে একটু দেখার চেষ্টা করবেন যে কোন দুইটা ক্ষেত্রে আমি লিখিত স্বীকারোক্তি, লিখিত বিষয় স্বীকারোক্তি দিতে পারি। একদম ইজিলি মনে হবে যে যেখানে আপনি সেকেন্ডারি এভিডেন্স দিতে পারেন অথবা যেখানে ওই ডকুমেন্টটা সম্পর্কেই অরিজিনাল না ডুপ্লিকেট প্রশ্ন উঠেছে তখন আপনি মৌখিক স্বীকারোক্তি দিতে পারেন। এই দুই জিনিসটা মনে রাখবেন। 23 নম্বর সেকশনটা হচ্ছে যে একটা সিভিল মামলায়, দেওয়ানি মামলায় এডমিশনটা প্রাসঙ্গিক কিনা। হেডলাইনটা আমাদের যে বেয়ার অ্যাক্টের যে হেডলাইন আছে হেডলাইনটা একটু উল্টা করে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে মনে রাখবেন যে আসলে দেওয়ানি মামলায় স্বীকৃতিটা গ্রহণযোগ্য সর্ব অবস্থায়। তাহলে জেনারেল নিয়ম কি, দেওয়ানি মামলা আমরা এডমিশন নিতে পারি, এডমিশন কার্যকর, এডমিশন প্রাসঙ্গিক। তবে দুইটা ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে না। তাহলে নর্মাল জেনারেল নিয়ম কি, দেওয়ানি মামলায় এডমিশন প্রাসঙ্গিক, তবে দুইটা ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে না। কোন দুইটা ক্ষেত্র একটু জাস্ট মনে করার চেষ্টা করব, যেখানে পক্ষরা একদম এক্সপ্রেসলি সত্ত্বে কোনো কিছু এগ্রি করছে অথবা আদালতের মনে হচ্ছে যে পক্ষরা নিজেদের মধ্যে কিছু না কিছু সমঝোতা তারা পৌঁছাইছে। এই দুইটা ক্ষেত্রেই শুধু এডমিশন প্রাসঙ্গিক না, এর বাইরে সকল ক্ষেত্রে দেওয়ানি মামলায় এডমিশন প্রাসঙ্গিক। তাইলে এই যে আপনি 17 থেকে 23 পর্যন্ত যেটা আমরা বললাম, গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 17 নাম্বারটা, আর 21, 22, 23 এই তিনটা সেকশন অবশ্যই অবশ্যই বারবার পড়বেন। যে স্বীকৃতি আমার বিপক্ষে কাজ করবে, লিখিত বিষয় সম্পর্কে আমি স্বীকৃতি দিতে পারি না, দেওয়ানি মামলায় স্বীকৃতি সর্বাবস্থায় গ্রহণযোগ্য। এইভাবে কয়েকবার পড়ার চেষ্টা করবেন, দেখবেন আপনার বুঝে চলে আসবে। এরপরে চলে যাব আমরা কনফেশন। কনফেশন রিলেটেড যে কয়টা সেকশন আছে 24 থেকে 30, প্রতিটা সেকশনে গুরুত্বপূর্ণ, এখানে আপনি একটাও বাদ দিতে পারবেন না। প্রতিটা থেকেই কোনো না কোনোভাবে প্রশ্ন কিন্তু এসেছে। তাহলে এই 24 থেকে 30 আমরা কনফেশন পাবো। তো 24 নম্বরে আমরা কি জানি, 24 নম্বরে হচ্ছে যে আসলে কাউকে কোনো প্রকার ভয় ভীতি প্রলোভন দেখিয়ে কিছু আদায় করলে সেটা সাক্ষ্য হিসাবে আদালতে গ্রহণযোগ্য হবে না। যেমন আমরা ওই যে যখন আপনি সিআরপিসি পড়বেন, সিআরপিসির 163 নম্বর সেকশনে হুবহু এটা কপি পেস্ট করা আছে। এখানে আমরা টিপস বিস্কিট, বাজারে দেখবেন যে নর্মালি টিপ বিস্কিট পাওয়া যায়, ওই শব্দ হিসাবে মনে রাখবেন। টিতে হচ্ছে থ্রেট করা, কাউকে হুমকি ধমকি দিয়ে কোনো স্বীকারোক্তি আদায় করা। এরপরে আইতে হচ্ছে ইনডিউস করা, কাউকে প্রলোভন দেখানো। আর পিতে হচ্ছে কাউকে প্রমিস করা, প্রতিজ্ঞা করা যে আপনি স্বীকার করেন আপনাকে এটা করে দিব ওইটা করে দিব, এইরকম জিনিস। তাহলে 24 ধারা বলতেছে কাউকে ভয় দেখিয়ে, কাউকে যদি আমরা কোনো প্রকার প্রতিশ্রুতি দিয়ে প্রলোভন দিয়ে কিছু স্বীকারোক্তি আদায় করি ওইটা প্রাসঙ্গিক আমাদের হবে না। এই 24-এর সাথে 28 নাম্বারটা মনে রাখবেন যে এই 24-এ জিনিসটা প্রাসঙ্গিক হইতে পারে যদি আদালত মনে করে যে তার উপর কোনো কি ছিল না, এই যে টিপস ছিল না, ভয় ছিল না, ভীতি ছিল না, এগুলো কিছুই নেই, আসামি স্বেচ্ছায় যদি স্বীকারোক্তি দিচ্ছে আদালত মনে করে, তাহলে 28 বলতেছে প্রাসঙ্গিক। তাহলে যখনই আপনি 24 পড়বেন অপোজিটে 28টা মনে করবেন যে 24-এ প্রাসঙ্গিক না, 28-এ আদালত মনে করলে প্রাসঙ্গিক। এই দুটো একসাথে মিলিয়ে নেবেন, তাইলে আপনার জন্য ইজি হবে। আর 25-এ কিছুই না, আপনি পুলিশ থানায় গিয়ে যাই কিছু বলেন যে আপনি 10 জনকে মেরে ফেলছেন, হত্যা করছেন, চুরি করছেন, এটা কোনো আইনগত ভ্যালু নাই, ভিত্তি নাই, এর উপর ভিত্তি করে আপনাকে কেউ শাস্তি দিতে পারবে না। তাহলে পুলিশের কাছে গিয়ে আপনি যাই কিছু স্বীকার করেন এগুলো অ্যাজ এভিডেন্স হিসেবে গৃহীত হবে না। 26 নম্বরে বলতেছে যে পুলিশ হেফাজতে মানে রিমান্ডে যখন আপনি যাই কিছু বলেন এটা ততক্ষণ পর্যন্ত প্রাসঙ্গিক হবে না যতক্ষণ পর্যন্ত কোনো ম্যাজিস্ট্রেট না আসে। তো এই জন্য আমরা জানি যে রিমান্ডে যখন কেউ কিছু স্বীকার করতে চায় সিআরপিসির 164 ধারা অনুযায়ী সে কী করে, তার বক্তব্য দোষ স্বীকারটা সে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস অথবা স্পেশালি ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাস কী করে, সেক্ষেত্রে তার জিনিসটা রেকর্ড করে। ওই রেকর্ডকৃত বক্তব্যটা তখন আদালতে অ্যাজ এভিডেন্স হিসেবে গৃহীত হয়। তাহলে 25-এ হচ্ছে পুলিশের কাছে যাই কিছু বলি সাক্ষ্য হিসাবে গৃহীত হবে না। 26-এ হচ্ছে পুলিশ হেফাজতে মানে রিমান্ডে আমরা যাই কিছু স্বীকার করি এগুলো কোনো সাক্ষ্য হিসাবে গৃহীত হবে না। এখন আসি এই 26-এর পরেই 27-26-এর ব্যতিক্রম। 27-এ বলতেছে যে পুলিশ হেফাজতে বা রিমান্ডে থাকাকালীন আপনি যদি কোনো কিছু স্বীকার করেন আর ওই স্বীকারোক্তির ভিত্তিতে যদি বাস্তবে কিছু উদ্ধার করা যায়, কিছু তথ্য পাওয়া যায়, নথি পাওয়া যায়, তবে ওই অতটুকুই প্রাসঙ্গিক।
আপনি স্বীকার করছেন আপনি তাকে হত্যা করছেন, তার লাশটা ওইখানে কবর দিয়ে রাখছেন, আপনি যেই পিস্তলটা এর বাসায় রাখছেন, তো লাশটা বের হইলো, পিস্তলটা বের হইলো, এতটুকু প্রাসঙ্গিক। তাহলে আসামির স্বীকারোক্তিতে যতটুকু উদ্ধার হবে ততটুকু 27 ধারায় প্রাসঙ্গিক। তাহলে যখনই আপনি 26 পড়বেন, 27 হচ্ছে কি তার সাথে ব্যতিক্রম। 24 পড়ছি আমরা, 28 তার ব্যতিক্রম, 26 27-এর ব্যতিক্রম। এরপরে 29টাতে আমরা কি জানি যে আপনি যতই কি করেন, প্রমিস অফ সিক্রেসি করেন, আপনার দোস্ত বন্ধু যারা আসতে এদেরকে যতই আপনি বলেন যে ঈশ্বরের দোহাই থাকলো, খোদার দোহাই থাকলো কাউকে বলিস না, সে যদি বলে দেয় আপনি কি থাকবেন, আপনি যে একটা অপরাধ করে স্বীকার করছেন এটা আমরা ধরে নিব। তো এখানে বলে যে প্রমিস অফ সিক্রেসি বা প্রতারণার মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়, অথবা যদি আপনি নেশাগ্রস্ত অবস্থায় কিছু স্বীকার করে ফেলেন, অথবা আপনি উত্তর দিতে বাধ্য না কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন, অথবা আপনি কিছু প্রশ্ন করতে, প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য না, আদালত আপনাকে সতর্ক করার দরকার ছিল, সতর্ক করে নাই, আপনি কথা বলে দিয়েছেন, উত্তর দিয়ে দিয়েছেন, তখন ওগুলোকে আমরা অ্যাজ এ ভ্যালিড কনফেশন হিসাবে গণ্য করব। তাহলে প্রমিস অফ সিক্রেসি, প্রতারণা, নেশা, উত্তর দেওয়া, সতর্ক করা হোক বা না হোক, আপনি অপরাধী হিসাবে পরিগণিত হবেন। 29 নম্বর সেকশন এটা আমাদেরকে বলে। আর 30 নম্বর সেকশনটা 2-3 বার এমসিকিউতে অলরেডি ছিল। এটার মধ্যে টেকনিক্যাল জিনিসটা মনে রাখবেন, ধরেন যে 10 জন অপরাধী একসাথে চুরি করছে, একটা অপরাধ করছে, তাদের একসাথে ট্রায়াল হচ্ছে। একজন যদি স্বীকার করে বাকি 9 জনের উপর আমরা ওইটা প্রয়োগ করতে পারবো। কিন্তু যদি যৌথ অপরাধ তো তারা করছে, বিচার যদি পৃথক পৃথক হয় তখন আমরা একজনের স্বীকারোক্তি আরেকজনের বিরুদ্ধে ব্যবহার করতে পারবো না। তাহলে 30 ধারার মেইন কন্ডিশন হচ্ছে তাদের জয়েন্ট ট্রায়াল হইতে হবে, তখনই একজনের স্বীকারোক্তি অন্যজনের বিরুদ্ধে আমরা ব্যবহার করতে পারবো। তবে পৃথক পৃথক যদি ট্রায়াল হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো না। আর সর্বশেষ 31 নম্বরটার মধ্যে কোট আনকোট ইংরেজিটা মনে রাখবেন একটু। আমরা যদি 31 ধারার ইংরেজিটা দেখি সেক্ষেত্রে বলতেছে যে এডমিশন, জাস্ট একটু আমরা দেখার চেষ্টা করি, কারণ কোট আনকোট আপনাকে ওই ইংরেজিটাই দিয়ে দিতে পারে যে এটা সত্য কিনা, কত ধারায় আছে। যে এডমিশন নট কনক্লুসিভ প্রুফ বাট মে বি স্টপ, তার মানে হচ্ছে এডমিশন যেটা, এইটা আসলে 100% চূড়ান্ত কোনো কনক্লুসিভ প্রুফ না, তার উপর ভিত্তি করে আমরা আসামিকে শাস্তি দিতে পারবো না। তবে এইটা আমরা স্টপল হিসাবে ব্যবহার করতে পারবো, যে আপনি তো পূর্বে এরকম কথা বলছেন, এখন নতুন কথা আমরা গ্রহণ করব না। তাহলে 31 নম্বরের হেডিংটা মনে রাখবো আমরা, এডমিশন নট এ কনক্লুসিভ প্রুফ বাট মে স্টপ, স্টপল হিসাবে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এই 24 থেকে নিয়ে মোটামুটি আমরা যদি এখানে 30 পর্যন্ত যেটা দেখলাম, এইটা প্রতিটা সেকশনে আমরা পড়বো, আর 31টাও আমরা পড়ে নিব। আর যেই জিনিসটা মনে রাখবেন যে এডমিশন হচ্ছে একটা বড় জিনিস, এই এডমিশনের ভিতরে ছোট একটা জিনিস হচ্ছে কনফেশন, মানে হচ্ছে দোষ স্বীকার। এই কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার থাকে, প্রশ্ন যেভাবে হোক আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, এরপরের ক্ষেত্রে সম্ভবত পাতাটা এখানে জয়েন্ট হয় নাই, তারপরও যাক আমরা নিয়ে আসার চেষ্টা করব, থাকার তো কথা ছিল। যাই হোক, আমরা এখন তার পরবর্তী দিকে যদি যাই, সেটা হচ্ছে যে আমাদের প্রমাণের দায়ভারের ক্ষেত্রে যে জিনিসটা, সেটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে আপনি কোন কোন সেকশনগুলো বারবার পড়বেন আর কোন সেকশনগুলো আপনি চাইলে বাদ দিতে পারেন। বার্ডেন অফ প্রুফ যেখানে আছে আমাদের 101 থেকে শুরু হয়েছে, তো এখানে 101 থেকে নিয়ে মোটামুটি 106 পর্যন্ত এই 6টা সেকশনে আপনাকে পড়তে হবে, বাদ দেওয়ার সুযোগ নাই। তাহলে 101-এ আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে যিনি কোনো একটা মামলা দায়ের করবেন, কারো শাস্তি চাবেন, কোনো কিছু উদ্ধার করতে চাবেন, সেটা তাকেই প্রমাণ করতে হবে। তাহলে যিনি মামলা করবেন উনি প্রমাণ করবেন, এই হিসাবে আপনি মনে রাখতে পারেন। তারপরে হচ্ছে রায় যিনি হেরে যাবেন, ওনার্স অফ প্রুফ তার উপর চলে আসবে। এখানে দুইটা শব্দ মনে রাখবেন যে বার্ডেন অফ প্রুফ কার উপর বর্তায়, 101-এর অধীনে যিনি মামলা করবেন তার অধীনে। আর 102-এ বলতেছে যে যিনি হেরে যাবেন, মানে হচ্ছে ওনার্স অফ প্রুফ কার উপর প্রমাণের দায়ভার বর্তিত হয়, তো এইটা হচ্ছে 102। আর 103-এ হচ্ছে যিনি কোনো পার্টিকুলার ফ্যাক্ট, নির্দিষ্ট কোনো ঘটনা জানেন, ওইটা তার উপরই বর্তায় যে উনি ওটা প্রমাণ করবেন। আর 104-এ হচ্ছে যে যিনি আদালতকে কোনো কিছু বিশ্বাস করাইতে চাচ্ছেন, যার ভিত্তিতে একটা জিনিস উনি অ্যাডমিসেবল করাবেন, তাহলে ওই বিশ্বাস করার বা প্রমাণ করার দায়িত্ব তাকেই প্রমাণ করতে হবে যাতে পরবর্তী জিনিসটা অ্যাডমিসেবল হয়।
আর 105-এ হচ্ছে যে যিনি কোনো ব্যতিক্রম দাবি করে সুবিধা দাবি করবেন, তাহলে তাকেই সেটা প্রমাণ করতে হবে যে উনি ব্যতিক্রমের মধ্যে পড়েন। আর 106 হচ্ছে যে যিনি কোনো বিশেষ জ্ঞান রাখেন কোনো একটা ঘটনা সম্পর্কে, যেমন আমরা মেট্রো রেলের টিকিট, ট্রেনের টিকিটের কথা বলি, তো ওইটা তাকেই প্রমাণ করতে হবে যে উনি টিকিটটা কেটেছেন কিনা। তাহলে 101 থেকে 106 ছয়টা সেকশনই সবসময় পড়বেন, বাদ দেওয়ার সুযোগ নাই। আর 107, 108, 109 এই তিনটা সেকশন চাইলে আপনি বাদ দিতে পারেন, এগুলো নর্মালি আসে না, অতটা গুরুত্বপূর্ণও না। তারপরও আপনি এক শব্দে মনে রাখতে চাইলে 107-এর শুধু মনে রাখবেন কি 107 এবং 108 যে দুটো জিনিস আমাদের দেওয়া আছে। 107-এ হচ্ছে যে আমরা ধরেই নিই একজন ব্যক্তি 30 বছর জীবিত থাকেন, যিনি বলবেন যে মারা গেছেন উনি প্রমাণ করবেন কবে কিভাবে মারা গেলেন। আর 108-এ যদি আমরা দেখি যে সেটা হচ্ছে যে আমাদের এই একজন ব্যক্তি আর 7 বছর বয়সে যদি 7 বছর যাবৎ যদি আমরা তাকে না দেখতে পাই, না শুনি, আইনি দৃষ্টিতে সে মৃত, যে বলবে জীবিত আছে সেটা সে প্রমাণ করবে। আর 109 হচ্ছে আমাদের যেই জিনিসটা, যে কোনো সম্পর্ক যিনি অস্বীকার করবেন ওইটা উনি প্রমাণ করবেন। তাহলে এই তিনটা সেকশন আমরা বাইরে রাখতে পারি, কিন্তু প্রথম 6টা অবশ্যই অবশ্যই আপনি পড়ার চেষ্টা করবেন। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 110, এটা হচ্ছে দেওয়ানি মামলার মেরুদণ্ড আমরা বলি, গতবারও এটা থেকে এমসিকিউ ছিল। এটা হচ্ছে আইনের সাধারণ নিয়ম হচ্ছে যিনি কোনো সম্পত্তির দখলে আছেন উনি ওই সম্পত্তির মালিক, উনি প্রমাণ করতে বাধ্য না কিভাবে মালিক হইলেন। যিনি তার মালিকানা অস্বীকার করে নিজের মালিকানা দাবি করবেন, উনি নিজের মালিকানা তখন প্রমাণ করবেন যে কিভাবে উনি এই সম্পত্তির মালিক, আদালত তার উপর ভিত্তি করে দখল উদ্ধার করে দিবে। তাহলে যিনি দখলে থাকেন উনি প্রমাণ করতে বাধ্য না, যিনি দাবি করবেন উনি প্রমাণ করবেন। 111-তে হচ্ছে যে যদি আমাদের কোনো জায়গায় কারোর সাথে আমরা অ্যাক্টিভ কনফিডেন্সে থাকি, আস্থাভাজন সম্পর্কে থাকি, যেমন ছাত্র শিক্ষক, যেমন উকিল এবং হচ্ছে যে আমাদের মক্কেল, এদের ক্ষেত্রে যদি কোনো ট্রানজ্যাকশনে গুড ফেইথের প্রশ্ন উঠে, যদিও মামলা মক্কেল করে, যদিও মামলা ছাত্র করে, তারপরও প্রমাণ কিন্তু করতে হবে ওই অ্যাডভোকেটকে, ওই শিক্ষককে, যে এই ক্ষেত্রে এরকম কোনো কি হয় নাই, গুড ফেইথের ব্রিজ হয় নাই। এটা যিনি মামলা করবেন তাকে না, যার বিরুদ্ধে মামলা করতে হচ্ছে তাকে প্রমাণ করতে হচ্ছে। আর 112টা সর্ব অবস্থায় গুরুত্বপূর্ণ, এইটাতে বলে যে লেজিটিমেসি অফ চাইল্ড, সন্তানের বৈধতা। একটা হচ্ছে যে বিবাহ চলাকালীন যদি যেই সন্তান হবে এটা বৈধ সন্তান, আর যদি কারো তালাক হয়ে যায় আর তালাক প্রদানের 280 দিনের মধ্যে এই সময়টা স্ত্রী অবিবাহিত থাকে, সন্তান প্রসব করে, তখন ওই পূর্বের স্বামীই হবে এই সন্তানের বৈধ সন্তান। তবে যদি ওই স্বামী অস্বীকার করতে যায়, তার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আছে, সে আদালতে প্রমাণ করতে পারবে এই মহিলা যখন গর্ভবতী হয়েছে তখন তার সাথে তার সম্পর্ক ছিল না, এতটুকু প্রমাণ করতে পারলেই সে পার পাবে, না হলে ওই লেজিটিমেসি নিয়ে কোনো প্রশ্ন করা কিন্তু যাবে না। তাহলে আমরা 101 থেকে নিয়ে 106 আর 110 থেকে নিয়ে 112 এই তিনটা সেকশনে পড়ব। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 114। তাইলে 114-তে 9টা এমন অবস্থা আছে যে ক্ষেত্রে আদালত প্রিজাম্পশনে যাইতে পারে একটা ঘটনা নিয়ে, যে ঘটনাটা এইরকম হয়তো ঘটছে। তাহলে ওইখানে যে 9টা জিনিস আছে ওইটা আমাদের লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তো অবশ্যই আপনাকে পড়তে হবে ভালো করে। তাহলে এই 9টা জিনিসের মধ্যে কি আছে দেখবেন যে সেখানে প্রথমেই দেওয়া আছে যে চুরির পরেই যদি চোরাই মাল পাওয়া যায় আমরা ধরে নিব সে চোর। 2 নম্বরে আমাদের দেওয়া আছে সেক্ষেত্রে যে যারা অ্যাকমপ্লিস আছে তার বক্তব্য যতক্ষণ পর্যন্ত আনুষঙ্গিক বিষয়ের সাথে না মিলাচ্ছি এটা 100% বিশ্বাসযোগ্যতার মধ্যে পড়বে না। কাউকে যদি আমরা কোনো চেক দেই তাহলে আমরা গুড কনসিডারেশনের বিনিময়ে দিয়েছি, যদি কোনো একটা জিনিস নির্দিষ্ট সময় বিলীন হওয়া না সম্ভব হয় তাহলে তার মানে সেই জিনিসটা সেখানে উপস্থিত আছে, যে কোনো সরকারি কাজ বিচারিক কাজ নিয়মিত হচ্ছে, যে কোনো অর্ডিনারি কোর্স অফ বিজনেসের নিয়ম সর্বাবস্থায় অনুসরণ করা হচ্ছে, যেই প্রশ্নের আপনি উত্তর দিতে পারতেন উত্তর দিচ্ছেন না তার মানে আপনার বিপক্ষে যাবে, যেই দলিল আপনি উপস্থাপন করতে পারতেন কিন্তু করতেছেন না তার মানে আপনার বিপক্ষে যাবে, যেই দলিলে কোনো দায়বদ্ধতা সৃষ্টি হয় ওই দলিলটা যদি আপনার কাছেই থাকে তার মানে আপনার কোনো লাইবিলিটি নাই। এই রকম 9টা জিনিস আছে, কিওয়ার্ড দিয়ে জাস্ট মনে রাখবেন, এটা সব সময় গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে জিজ্ঞেস করে কয়টা, বা মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে 114-এর এই 14টার মধ্যে যে কোনো 3টা উঠাই দিবে আর একটা বাইরে দিয়ে দিবে, তো আপনার ক্ষেত্রে আপনাকে 114টা সব সময় গুরুত্বপূর্ণ।
এখন চলে আসি আমরা এর পরবর্তীতে, যখন আমরা যাব 115 থেকে পরবর্তীগুলোতে আপনি কনসেপ্ট ভিত্তিক মনে রাখবেন। যেমন 1 নম্বর কনসেপ্ট হচ্ছে আমাদের স্টেপল বা সকার্যজনিত বাধা, বা জাস্ট আমরা বলি যে প্রতিকূলতা। বাংলা একাধিক হইতে পারে, তবে ইংরেজিটাই মনে রাখবেন স্টেপল। এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্টেপলের ডেফিনেশনটা, এটার ধরনটা, এইটা আসলে কি কাজ করে, যেটা আমরা অলরেডি ক্লাসে পড়িয়েছি। এটা হচ্ছে একটা দেওয়ানি মামলার জিনিস। এইটার মাধ্যমে শুধু আমরা মামলা দায়ের করতে পারবো না, এইটার উপর ভিত্তি করে আমরা কি করতে পারবো না, শুধু এইটার উপরে ভিত্তি করে একটা কনক্লুসিভ প্রুফ হিসাবে প্রমাণিত হবে না। তাহলে 115 নম্বর সেকশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মানে আমাদের কোনো ডিক্লারেশন, আমাদের কোনো কথা, আমাদের কোনো নীরবতা যদি অপর ব্যক্তিকে কোনো একটা জিনিস বিশ্বাস করায়, সেই বিশ্বাসে উনি কাজ করেন, তখন আমি আর আমার কথা থেকে পিছনে ফিরতে পারবো না। এইটা 115টা সবসময় গুরুত্বপূর্ণ। আর 116 আর 17টা আপনি এর সাথে একটু পড়ে নেবেন। 116তে আমরা বলতেছি যে ইমুভেবল প্রপার্টি রিলেটেড, আর 117তে হচ্ছে মুভেবল প্রপার্টি রিলেটেড 3টা কথা বলা আছে। 116তে ইমুভেবল প্রপার্টি রিলেটেড 2টা কথা বলা আছে। একটা হচ্ছে ভাড়াটিয়া সারা জীবনই ভাড়াটিয়া, সে মালিকানা দাবি করতে পারে না। আরেকটা হচ্ছে যে স্থাবর সম্পত্তির লাইসেন্সি, সে যে তাকে লাইসেন্সটা দিয়েছে, যেমন আমরা হোটেলে থাকি 2 দিন 4 দিনের জন্য, হোটেলের মালিকানা অস্বীকার করতে পারবো না। আর 117তে আমাদের 3টা জিনিস সেখানে বলে যে যেই চেক আমি ইস্যু করেছি, যেই ব্যক্তি এটা গ্রহণ করেছে, সে কখনো আমার অথরিটি নিয়ে চ্যালেঞ্জ করতে পারে না যে আমি এখানে সিগনেচার করতে পারবো কি না, আমি ইন্ডোর্স করতে পারবো কি না। আর যেই ক্ষেত্রে আমাদের বেইলমেন্টের প্রশ্ন ওঠে, মানে আপনি কারো কাছে কোনো জিনিস জমা রাখলেন, সে আপনারটা নিল, এগুলোকে আমরা স্বাভাবিকভাবে বলতেছি যে বেইলমেন্ট। যার কাছে আপনি সম্পত্তিটা রাখলেন, মোটরসাইকেলটা রাখলেন, মোবাইলটা জমা রাখলেন কিছুক্ষণের জন্য, সেই ব্যক্তি আপনার সম্পত্তির মালিকানা অস্বীকার করতে পারে না। তার মানে হচ্ছে যিনি বেইলি আছেন, বেইলরের মালিকানা অস্বীকার করতে পারে না। আরেকটা হচ্ছে যেটা আমাদের মুভেবল প্রপার্টির লাইসেন্স যিনি গ্রহণ করেছেন, যার কাছ থেকে লাইসেন্সটা পেয়েছেন, তার মালিকানা অস্বীকার করতে পারে না। তবে এক ক্ষেত্রে উনি কাজটা করতে পারেন, আমরা বেলির ক্ষেত্রে দেখেছি একটা ব্যতিক্রম আছে, যে যার কাছে বেটার টাইটেল আছে তাকে দিয়ে দিতে পারেন। আমার মালিকানা অস্বীকার করতে পারবেন না, উনি বলতে পারবেন যে আপনার চাইতে বেশি উনি হকদার, আমি তাকে দিয়েছি, আপনি এখন যান তার সাথে কি করেন, আপনি মামলা দায়ের করেন, কিন্তু আমার মালিকানা সে অস্বীকার করতে পারবে না। তো এই জন্য স্টপলের কনসেপ্টটা ভালো করে একটু পড়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের একটা ঘটনাগত বিষয় এখানে। আর এই স্টপল সরাসরি কোনো আইনের বিরুদ্ধে কাজ করবে না। যেমন ধরেন যে আইনে বলা আছে কি বাবা মারা গেলে মেয়ে সম্পত্তি পাবে। এখন ওই মেয়ে যদি মৌখিকভাবে বলে যে আমি সম্পত্তি নিব না, সে কী করলো, একটা ডিক্লারেশন দিল, এর উপর ভিত্তি করে তার ভাই সব কিছু দখল করে নিল, তো আইন বলতেছে যে না, যেখানে আইন প্রযোজ্য আছে যে উনি সম্পত্তি পাবে, এখানে স্টপল এর বিরুদ্ধে কাজ করবে না। এরপরে আপনি কনসেপ্টটা পড়বেন যে আদালতে যাকে আপনি অ্যাজ এ উইটনেস হিসেবে নিয়ে যাচ্ছেন, তার যোগ্যতা রিলেটেড 5টা সেকশন আছে। এই 5টা সেকশন সর্বাবস্থায় গুরুত্বপূর্ণ। 3টা আমরা পাবো 118, 119 এবং 120। 118তে বলে যে সকল ব্যক্তি সাক্ষ্য দিতে পারে যদি আদালত মনে করে যে উনাকে প্রশ্ন করলে উনি রেশনাল অ্যান্সার দিতে পারবেন না। কারণটা হচ্ছে অতি অল্প বয়স্ক, অতি বৃদ্ধ, অথবা অক্ষম, শারীরিক অথবা মানসিক, অথবা অন্য এই সমস্ত যে কোনো কারণে যদি উনি প্রশ্ন বুঝতে না পারেন অথবা সে অনুযায়ী উত্তর দিতে পারবেন না, আদালত মনে করে, তবেই ও যোগ্য, না হলে সকল ব্যক্তি আদালতে সাক্ষ্য দিতে পারে। আর এই 118-র মধ্যে একটা ব্যাখ্যা দেওয়া আছে, দেখবেন যে লুনেটিক। তো লুনেটিক ব্যক্তি শুধুমাত্র তার এই লুনেসির জন্য অযোগ্য হবেন না, যখন উনি প্রশ্ন বুঝতে পারবেন যেটুকু সময়, ওইটুকু সময় উনি উত্তর দিতে পারবেন, উনি যোগ্য সাক্ষী হবেন। আর 119-এ যেটা আমাদেরকে বলে সেটা হচ্ছে যারা আনএবল টু কমিউনিকেট, মানে যারা কথা বলতে পারে না, এইরকম সাক্ষীরাও যোগ্য সাক্ষী। তবে এদের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে এরা প্রকাশ্য আদালতে ইশারার মাধ্যমে অথবা অন্য কোনো উপযুক্ত পন্থায় সাক্ষ্য দিবে, তার এই জিনিসটা লিখিত আকারে থাকবে, তবে এইটা একটা মৌখিক সাক্ষ্য হিসাবে পরিগণিত হবে। আর 120-এর ক্ষেত্রে 2টা কথা বলে যে দেওয়ানি মামলার বাদী এবং বিবাদী এরাও যোগ্য সাক্ষী, আর এই বাদী বিবাদীর স্বামী স্ত্রী এরাও যোগ্য সাক্ষী। এই 3টা সেকশন আমাদের সাক্ষ্যের জন্য গুরুত্বপূর্ণ। আর 133 এবং 134-এর মধ্যে আমাদেরকে এই রিলেটেডই কথাবার্তা বলে। 134 বলে যে আসলে একটা মামলা প্রমাণ করার জন্য
নির্দিষ্ট কোনো সাক্ষীর দরকার নাই, একজনও হইতে পারে 10জনও হইতে পারে, মানে সাক্ষীর সংখ্যা নির্দিষ্ট না। আর 133-এ বলে যে একমপ্লিস যারা আছে, যারা একসাথে অপরাধ করেছে, এরাও একজন যোগ্য সাক্ষী। তাহলে এই টোটাল 5টা সেকশন সর্ব অবস্থায় গুরুত্বপূর্ণ, সবসময় পড়ার চেষ্টা করবেন একই সাথে। এরপরে আমরা 121 থেকে 31 পর্যন্ত এই সেকশনটাই হচ্ছে প্রিভিলেজ কমিউনিকেশন, মানে বিশেষ অধিকার আছে, মানে এরা যে কথাবার্তা কমিউনিকেশন করলো কোনো আদালত তাদেরকে বাধ্য করতে পারবে না, আর আবার তারা প্রকাশ করতে চাইলেও আদালত শুনতে পারবে না। আপনি বলতে চাচ্ছেন, আদালত শুনবে না, আদালত আপনাকে বাধ্য করতে পারবে না যে আপনি বলেন। তো এইটা মূলত 3টা ক্যাটাগরিতে ভাগ করা আছে, যেটা আমরা পড়িয়েছি। যে প্রথম অংশে আমাদের যেটা বলা আছে যে 121-এ এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এবং বিচারক সাহেবদের কথা বলা আছে। এটা ছাড়া রাষ্ট্রীয় যে স্টেট রিলেটেড আনপাবলিশড ডকুমেন্টের কথা বলা আছে, অফিসিয়াল কমিউনিকেশনের কথা বলা আছে, বিবাহ চলাকালীন স্বামী স্ত্রীর যোগাযোগটা বলা আছে। এই 4টা জিনিস বলা আছে। পাশাপাশি একটা সেকশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, 125, যে একটা অপরাধের সংবাদ একজন পুলিশ অফিসার বা একজন ম্যাজিস্ট্রেট বা একজন এনবিআরের কর্মকর্তা কোথায় পাইল, এটা উনি প্রকাশ করতে বাধ্য না, বা কেউ তাকে বাধ্য করতেও পারবে না। আর এরপরে 126, 27, 28, 29 4টা সেকশন পাবো অ্যাডভোকেট রিলেটেড। আপনি মক্কেলকে কি পরামর্শ দিলেন, আপনার অফিসে যারা ছিল তারাও প্রকাশ করতে পারবে না, আপনিও পারবেন না। এমনকি আপনার মক্কেল যদি প্রকাশও করে তারপরেও আপনি প্রকাশ করতে পারবেন না। আর আপনি কাউকে লিগ্যাল কোনো অ্যাডভাইস দিলে আপনি স্বেচ্ছায় যদি আদালতে গিয়ে সাক্ষী হিসেবে উপস্থিত হন, তারপরেই আদালত আপনাকে বাধ্য করতে পারবে, নাইলে পারবে না। তাহলে এর ভিতরে আমরা অ্যাডভোকেট রিলেটেডই 4টা সেকশন পাবো। ওই 4টা সেকশন আপনি পৃথক করে পড়ে নেবেন, আপনার জন্য ইজি হবে। এরপরে 2টা সেকশন আমাদের যেটা দেওয়া আছে সেটা যদি আমরা বলি 130 আর 31, যে একটা দলিল দস্তাবেজ যদি আপনি এমন হইতে পারে যে যে আপনি মামলার পক্ষ না, আপনি একজন উইটনেস, আপনি ওই দলিল দস্তাবেজ আদালতে উপস্থাপন নাও করতে পারেন, আপনি আদালত আপনাকে বাধ্য করবে না। আর ওই দলিল দস্তাবেজ যার কাছে আছে উনিও আদালতে সেটা উপস্থাপন করতে বাধ্য না। এরকম 2টা সেকশন আছে আমাদের দলিল রিলেটেড, ওইটা একটু পৃথক করে পড়বেন। তাহলে টোটাল 121 থেকে 131-এ 3টা জিনিস পাবেন। এই 3টা একটু পৃথক করে বোঝার চেষ্টা করবেন, ইজি হবে। আর 132 একটা পৃথক সেকশন আছে, যে আদালতে যারাই অ্যাজ এ উইটনেস হিসাবে যাবে এরা আসলে নীরব থাকতে পারবে না, তার প্রশ্নের উত্তর দিতেই হবে, চাই উনি অপরাধে অভিযুক্ত হওয়ার সম্ভাবনা থাকুক, তার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা থাকুক। তবে একটা বেনিফিট দেওয়া আছে যে ওই স্বীকারোক্তির ভিত্তিতে তার বিরুদ্ধে কোনো মামলা হবে না। এটা হচ্ছে আমাদের 132। এইটুকু একটু মনে রাখার চেষ্টা করবেন। এরপরে আরেকটা কনসেপ্ট মনে রাখবেন যে আদালতের ক্ষমতা। টোটাল সাক্ষ্য আইনে যদি আমরা দেখি আদালতের ক্ষমতা রিলেটেড মূলত আমরা 3টা সেকশন পাবো। 136 আমাদেরকে বলে যে কোন এভিডেন্সটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে, কোনটা অ্যাডমিসেবল হবে আর হবে না, একটা 136-এর অধীনে আদালত ডিসাইড করবে যে কোনটা সে গ্রহণ করবে, কোনটা সে বর্জন করবে। আর 165 বলে যে আদালত কি করবে, যে কোনো বিষয়ে যে কোনো সাক্ষী পক্ষকে যে কোনো প্রকার প্রশ্ন, যে কোনো নথি, যে কোনো বস্তু, এগুলোর জন্য প্রশ্ন করতে পারবে, কেউ আপত্তি করতে পারবে না। এমনকি ওই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরে আপনি জেরাও করতে পারবেন না আদালতের অনুমতি ছাড়া। আর 167-তে বলে যে যদি বিচারক সাহেব বা আদালত কি করেন, একটা ভুলভাবে বা ইমপ্রপার তরিকায় আপনার কোনো একটা সাক্ষী যেটা আপনি দিতে চাইছিলেন নেয় নাই, অথবা আরেকজনেরটা সে ভুলভাবে নিয়ে নিচ্ছে, এই রকম সাক্ষ্য গ্রহণের পরেও এইটা নতুন করে বিচার হবে না, বা নতুন করে মামলার রায়টা চেঞ্জ হবে না, আপনি আপিল আদালতেও চেঞ্জ হবে না, যদি দেখা যায় যে যেই সাক্ষীটা উনি গ্রহণ করেছেন ওই সাক্ষীরা বাদেও যথেষ্ট প্রমাণ ছিল, অথবা যেই সাক্ষীটা উনি বর্জন করেছেন সেটা নিলেও কোনো প্রকার পার্থক্য হইতো না, তাহলে আপিল আদালত কি করবে না, নতুন করে ট্রায়ালের আদেশ দিবে না, বা ওই রায়টাও পরিবর্তন করবে না। এরপরে আসি আমরা মামলার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ক্রস এক্সামিনেশন, জেরা করা। এই জেরা রিলেটেড আমরা 3টা সেকশন পাবো, এই 3টা একসাথে পড়ার চেষ্টা করবেন। 139-এ বলে যে যাকে আদালত শুধুমাত্র একটা দলিল উপস্থাপন করার জন্য আদালতে ডেকেছেন, আপনি তাকে ক্রস এক্সামিনেশন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত অ্যাজ এ উইটনেস তাকে আপনি না ডাকবেন। আর 140-এ বলে যে কোনো সাক্ষীকে যদি কারো চরিত্র বর্ণনা করার জন্য নিয়ে আসা হয়,
যে এই লোকটা আসলে ভালো না মন্দ, তার চরিত্র কেমন, তাহলে ওই সাক্ষীকে আপনি ক্রস এক্সামিনেশনও করতে পারবেন, রি এক্সামিনেশনও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে চরিত্র বর্ণনা করতে আসলে তাকে ক্রস করা যাবে। আর 154তে যেটা বলে যে আপনার হোস্টাইল উইটনেস, মানে আপনার নিজের সাক্ষীকে আপনি ক্রস এক্সামিনেশন করতে পারবেন না, তবে পারবেন আদালতের অনুমতির সাপেক্ষে। যাকে আপনি নিজের জন্য নিয়ে গেছিলেন সে যখন আপনার বিপক্ষে কথা বলবে, নর্মালি তাকে ক্রস করার সুযোগ নাই, তবে আদালতের পারমিশন নিয়ে, যদি আদালত মনে করে যে পারমিশন দেওয়া উচিত, তখনই আপনি তাকে ক্রস এক্সামিনেশন করতে পারবেন। তাইলে এই 139, 40 আর 54 এই তিনটা সেকশন হচ্ছে আমাদের জেরা রিলেটেড। এইটা একটু এই কনসেপ্টে মনে রাখবেন। এরপরে তিনটা সেকশন পাবো আমরা লিডিং কোশ্চিন রিলেটেড। তো এই লিডিং কোশ্চিন যখনই আসবে তিনটা সেকশন আপনি ধরে নেবেন যে লিডিং কোশ্চিন আছে আমাদের 141-এ। মানে হচ্ছে যে প্রশ্নকর্তা যেই উত্তর আশা করে সেটা সে ইঙ্গিত দিয়ে দেয়। উত্তরে আপনি হ্যাঁ অথবা না এর বাইরে কিছু বলার সুযোগ নাই। যেমন আপনার নাম দিয়ে বলবো যে আপনি কি মিস্টার করিম সাহেব, আপনি ইয়েস বলবেন অথবা নো বলবেন। আপনি সকাল 10টায় অফিসে যান, হ্যাঁ অথবা না বলবেন, এর চাইতে বেশি কিছু বলার সুযোগ নাই। তো এই জন্য 141-এ হচ্ছে লিডিং কোশ্চিন কাকে বলে। 142-এ বলে যে আমরা লিডিং কোশ্চিন কখন করতে পারবো না। তো নর্মালি 142-এ বলে যে অপরপক্ষের যদি আপত্তি থাকে, অপোজিট পার্টি যদি অবজেকশন দেয়, তাহলে নর্মালি জবানবন্দি দেওয়ার ক্ষেত্রে মানে সর্বপ্রথম আপনার সাক্ষী যখন আদালতে উপস্থিত হয় তাকে আপনি লিডিং কোশ্চিন করতে পারবেন না, অপরপক্ষ যদি আপত্তি করে। তাহলে জবানবন্দির ক্ষেত্রে এবং হচ্ছে পুনঃ জবানবন্দির ক্ষেত্রে অপরপক্ষের আপত্তি থাকলে আমরা কি করতে পারবো না, তাকে ক্রস করতে লিডিং কোশ্চিন করতে পারবো না। তাহলে লিডিং কোশ্চিন কখন করা যায়? সর্ব অবস্থায় হচ্ছে যে আমাদের ক্রস এক্সামিনেশনে 143 বলতেছে লিডিং কোশ্চিন করার উপযুক্ত জায়গা হচ্ছে ক্রস এক্সামিনেশন করার ক্ষেত্রে। এখন আসি আমরা এই যে ক্রস এক্সামিনেশন কিভাবে হবে না হবে এই রিলেটেড আমাদের প্রায় 10টার মতো সেকশন দেওয়া আছে। এই সেকশনগুলো নর্মালি 10টা আমাদের পড়ার দরকার নেই, এখান থেকে জাস্ট আমরা চাইলে একটা সেকশনই পড়তে পারি। তারপরেও আপনি একসাথে সাজিয়ে রাখতে পারেন যদি আপনার মনে থাকার জন্য। একটা সেকশন যেটা মনে রাখতে পারেন সেটা হচ্ছে 145, মানে পূর্বে কোনো বক্তৃতা সে দিয়েছে সেটা লিখিত আছে, আর আজকে সে ভিন্ন কথা বলতেছে, তখন 145-এ আপনি তাকে কন্ট্রাডিকশন দেখাইতে পারবেন। তাকে বলতে পারবেন যে আপনি তো ওই ঘটনার দিন এই কথাটা বলছেন। তার মানে 145 একটা সেকশনই আপনার জন্য গুরুত্বপূর্ণ। তারপরেও বাকি সেকশনগুলো একসাথে 10টা আপনি নিয়ে চাইলে আনুপাতিক হারে একসাথে মনে রাখতে পারেন। যেমন 144-এ বলে যে যদি আপনার সাক্ষী যদি কোনো দলিলের কথা উল্লেখ করে, কোনো চুক্তির কথা উল্লেখ করে, তাইলে আদালত যদি মনে করে যে দলিলটা তো থাকা দরকার, তখন অপরপক্ষ আপত্তি করে বলতে পারবে যে আগে দলিলটা আসুক তারপরে সাক্ষ্য গ্রহণ হবে। কারণ যেহেতু আপনার সাক্ষী বলছে এই কথাটা দলিলে আছে, তাইলে দলিলটা কোথায়? দলিল না আসা পর্যন্ত আর সাক্ষ্য গ্রহণ চলবে না। এটা হচ্ছে 144। এটা ছাড়া 146-এ বলে যে আপনার কোন প্রশ্নগুলো আমরা ক্রস এক্সামিনেশনে আইনগতভাবে বৈধ হবে। সেক্ষেত্রে এই 146-এর ক্ষেত্রে তিনটা জিনিস দেওয়া আছে এবং একটা প্রোভাইজো যুক্ত করা আছে। ওই প্রোভাইজোটা আমাদের 2022 সালে ধর্ষণ মামলার ক্ষেত্রে নর্মালি আপনি কি করতে পারবেন না, ভুক্তভোগীর তার পূর্ব চরিত্র, ক্যারেক্টার, যৌন অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করতে পারবেন না। একান্তই ন্যায় বিচারের স্বার্থে আদালত অনুমতি দিলে তাকে ক্রস করতে পারবেন। এটা ছাড়া ধর্ষণ মামলা অথবা ধর্ষণের চেষ্টা মামলা কি করতে পারবেন না, ওই মহিলাকে তার কোনো প্রকার চরিত্র নিয়ে, তার পূর্ব যৌন অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা যাবে না। তাহলে 146 হচ্ছে কোন প্রশ্ন করতে পারবেন জেরার মধ্যে আর কোন প্রশ্ন করতে পারবেন না। এরপরে এই যে 147, 48, 49, 50, এইটার মধ্যে যদি আমরা দেখি আদালতের ইচ্ছার উপর নির্ভর করে যে আপনি যখন 147-এ যাবেন সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা বলতেছে যে এটা আদালত ডিসাইড করবে। 48ও বলে যে আদালত ডিসাইড করবে। 49 ওই একই রকম। 50ও বলে যে আপনি যদি গ্রাউন্ড ছাড়া কথা বলেন বারবার, আপনাকে কি করতে পারবে যে বিচারক সাহেব হয় হাইকোর্টে আপনার বিরুদ্ধে কমপ্লেন করবে অথবা বার কাউন্সিলে। 151 আর 52তে বলে যে আসলে বিচারক সাহেব কি করতে পারবেন, কথা বলার সময় আপনি যদি এমন কিছু শব্দ ব্যবহার করেন, 151তে বলে যে যেখানে আপনার উৎসাহজনক যদি শব্দ উচ্চারণ করেন বিচারক সেটাকে বারণ করতে পারে যে এইরকম প্রশ্ন করা যাবে না। আর 152তে একদম আপনার
অবশ্যই অবশ্যই উনি কী করবেন, বারণ করবেন। যদি আপনাকে অপমানজনক এবং বিরক্তিকর প্রশ্ন করা হয় তাহলে বিচারক বারণ করতে পারবেন যে এরকম প্রশ্ন করা যাবে না। তাহলে এই যে জেরা রিলেটেড টোটাল 10টা সেকশন আপনি পাবেন, এই সর্বশেষ পাবেন 153, যেখানে বলে যে যেখানে আমরা ব্যক্তির যেই ভেরাসিটি যাচাই করার জন্য প্রশ্ন করেছি তার উত্তরে সে সত্য বলল না মিথ্যা বলল এর প্রমাণ আবার দিতে পারবো না। তো এই 10টা সেকশনের মধ্যে জাস্ট 145 মনে রাখতে পারেন, বাকিগুলো অতটা কাজের না। কিন্তু যদি সময় থাকে আপনার আপনার যদি পূর্ব থেকে বাক্যগুলো মুখস্থ থাকে বারবার পড়ে শেষ করে দিবেন। এরপরে চলে আসি 155। আপনাকে বলে যে আমরা কিভাবে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করব। কারণ ফৌজদারি মামলা বা দেওয়ানি মামলায় বলেন যে কোনো সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারলে তার সাক্ষ্যটা দুর্বল হয়ে যায়। তো এই জন্য 155-এ আমাদেরকে সেখানে কিছু পন্থা দেওয়া আছে যে এই প্রক্রিয়া অনুসরণ করে আপনি সাক্ষীর কী করতে পারেন, 3টা উপায়ে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারেন। এরপরে একটা জিনিস পাবো আমরা, মেমোরি রিফ্রেশ করা। এই রিলেটেডও 3টা সেকশন পাবো। যে মেমোরি রিফ্রেশ কত ধারায় আছে এটা গুরুত্বপূর্ণ। আর এই রিফ্রেশ করার মানে এমন না যে আপনি কি করবেন স্পেসিফিক একদম পাতা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, কমিক নাম্বার মনে রাখবেন এমন না, ইন জেনারেল মনে রাখলেই চললো। আর 161 বলে যে অপরপক্ষ অধিকার হবে উনি জানতে পারবেন যে আপনি কি কি মেমোরি রিফ্রেশ করছেন। সর্বশেষ দলিল উপস্থাপন রিলেটেড 3টা সেকশন পাবো। আদালত যে কোনো ব্যক্তিকে একটা দলিল উপস্থাপন করার জন্য বাধ্য করতে পারে, সেটা গ্রহণযোগ্য হবে কি হবে না আদালত ডিসাইড করবে, আপনি দলিল উপস্থাপন করবেন। 162 এটা বলতেছে। আর 163 যেটা বলে সেটা হচ্ছে যে যখন আপনি অপরপক্ষকে নোটিশ দিয়ে একটা দলিল উপস্থাপন করাইছেন, এখন আপনাকে এটা অ্যাজ এ এভিডেন্স হিসাবে কি করতে হবে, ব্যবহার করতে হবে। আপনি এটা বাদ দিতে পারবেন না, যেহেতু আপনার দরকার, আপনি নোটিশ দিয়েছেন, আপনি দলিলটা অপরপক্ষ উপস্থাপন করছে, এখন ওই দলিলটা আপনি অবশ্যই অবশ্যই অ্যাজ এ এভিডেন্স হিসাবে ব্যবহার করতে হবে। আর 164 বলে যদি আপনি দলিলটা উপস্থাপন না করেন তাহলে পরবর্তীতে ওই দলিলটা অপরপক্ষ যদি আপত্তি করে ব্যবহারই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আদালত আপনাকে স্পেশাল পারমিশন না দিচ্ছে, যেহেতু আপনি পূর্বে উপস্থাপন করেন নাই। তো এই 3টা সেকশন একসাথে পড়ার চেষ্টা করবেন। আর মাঝখান দিয়ে আমরা কোরোবোরেশন রিলেটেড 3টা সেকশন বাদ দিয়েছি, সেখানে 156 দেওয়া আছে আমাদের, 157 এবং 158, 3টা সেকশন আছে যেখানে একটা ঘটনা রিলেটেড আমরা কি করতে পারবো, আরও আনুষঙ্গিক বিষয়গুলো মিলিয়ে ওই ঘটনাটাকে আমরা আরও জোরালো করতে পারবো, বক্তব্যটাকে আরও শক্তিশালী করতে পারবো। এই রিলেটেড আমাদের 3টা সেকশন আছে, 156, 157, 158। এরপরে আমরা যে জিনিসটা আমাদের এখানে আসে নাই সেটা একটু আলোচনা করার আমরা চেষ্টা করি, সম্ভবত আমাদের থাকার কথা, জাস্ট আর একটু দেখার চেষ্টা করি। ওই পাতাটা তো অ্যাড হওয়ার কথা ছিল, যাই হোক অ্যাড হয় নাই, তাও আমরা নিয়ে আসি। সেইটা হচ্ছে যে আমাদের কোন পর্যন্ত ছিল, দাঁড়ান, 5 থেকে আমরা পড়েছি 28 পর্যন্ত, 28 না 31 পর্যন্ত। তো এরপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে জাস্ট আমরা পিডিএফটা আমি দিয়ে দিব একটু পরে, 32 নাম্বার সেকশনটা গুরুত্বপূর্ণ, যে যেই সাক্ষীদেরকে পাওয়া যাচ্ছে না আজকে, পূর্ববর্তী তারা যদি কোনো বক্তৃতা দেয় এটা প্রাসঙ্গিক হবে। আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের 32-এর সাবসেকশন 1, যেটা হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন। টোটাল এখানে 8টা বিষয় আছে, এটা মনে রাখবেন। তাহলে 32-এ আছে আমাদের 8টা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাবসেকশন 1, যার মানে হচ্ছে ডাইং ডিক্লারেশন। ব্যক্তি মারা যাওয়ার সময় মৃত্যু রিলেটেড যে কথাবার্তা বলবে ওইটা ডাইং ডিক্লারেশন হিসাবে গণ্য হবে। আর ব্যক্তি ডাইং ডিক্লারেশন দেওয়ার সময় মারা যাইতেই হবে এমন কোনো কথা না, মারা গেলে ডাইং ডিক্লারেশন, না গেলে এটা 156-র অধীনে আমরা কোরোবোরেশন হিসাবে ব্যবহার করতে পারবো, এতটুকু মনে রাখলেই যথেষ্ট। আর 33 নাম্বারটা হচ্ছে যে ব্যক্তি পূর্বে কোনো বিচারিক প্রক্রিয়া কোনো বক্তব্য দিয়েছে। 32-এ ছিল যে কোনো রাস্তাঘাটে কথাবার্তায়, আর 33-এ হচ্ছে কোনো বিচারিক প্রক্রিয়া পূর্বে কোনো বক্তৃতা দিয়েছে, সেইটা আমরা আজকের কাজে ব্যবহার করতে পারবো। তো এই দুটো সেকশন আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে 34 থেকে যে 39 পর্যন্ত আছে, আপনি টোটাল এই জিনিসটা বাদ দিতে পারেন, এটাতে এমন কিছু নাই যে যেটা আসার মতো।
তারপরেও হ্যান্ড নোটের মধ্যে আমরা দিয়ে দিয়েছি। তারপরে চাইলে আপনি শুধু হেডিংটা মনে রাখতে পারেন, এর চেয়ে বেশি কিছু না। এটা অতটা গুরুত্বপূর্ণ না, নর্মালি পরীক্ষায় কিন্তু আসে না। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে জিনিসটা, সেটা হচ্ছে যে আদালতের রায় বা জাজমেন্ট। তো এই রিলেটেড আমরা টোটাল 5টা সেকশন পাবো। প্রথমে আপনি 43 এভাবে লিখবেন। 43-তে কি, যে একটা মামলার রায় অন্য কোনো মামলায় প্রাসঙ্গিক হবে না, কিন্তু 3টা ব্যতিক্রম আসছে। আর একটা বলতেছে যে 44 বলতেছে যে যদি প্রতারণার মাধ্যমে, যদি কোলুশন বা যোগসাজশের মাধ্যমে যদি এখতিয়ারবিহীন আদালত দেয়, তাহলে ওই রায়টার কোনো দাম নাই। তো এরকম একটা এমসিকিউ ছিল এবারে, যে ফ্রড ভিনিসিয়াস ইন এভরিথিং, মানে প্রতারণা সব কিছুকে ধ্বংস করে দেয়, কত ধারায় আছে। তো এটা হচ্ছে এই 44 ধারা, যে আপনি প্রতারণা করলে কোনো লাভ হবে না, সব আপনার ধ্বংস হয়ে যাবে। তাহলে কখন কখন জাজমেন্ট প্রাসঙ্গিক হবে? তো 40 নাম্বার বলতেছে যে যেই জাজমেন্টের মাধ্যমে নতুন একটা মামলা দায়েরকে অথবা বিচারকে আমরা বাধা দিতে পারবো। কখন পারি? আমরা 403-এর সিআরপিসির অধীনে ফৌজদারি মামলা দায়েরে বাধা দিতে পারি, ডবল জিওপার্ডি হতে পারে। অথবা সিপিসির অধীনে আমাদের 11 নম্বর সেকশনে কি দেওয়া আছে, রেস জুডিকাটা দেওয়া আছে, নতুন একটা দেওয়ানি মামলা দায়েরে আমরা বাধা দিতে পারি। তো 40-র অধীনে ওই জাজমেন্টটা তখন প্রাসঙ্গিক হবে। এখন এই 41-এর ক্ষেত্রে আমাদের মোটামুটি 4টা কথা বলা আছে, যে যদি ওই জাজমেন্টটা প্রবিট রিলেটেড হয়, উইলের প্রবিট রিলেটেড হয়, যদি সেটা ম্যাট্রিমোনিয়াল বা বিবাহ রিলেটেড হয়, যদি সেইটা আমাদের সামুদ্রিক রিলেটেড হয়, এই যে জাজমেন্টগুলো আছে আমাদের ম্যাট্রিমোনিয়াল এবং হচ্ছে প্রবিট এবং হচ্ছে অ্যাডমিরালিটি, আরেকটা হচ্ছে যে আমাদের দেউলিয়া, এই 4 প্রকারের রিলেটেড যদি কোনো জাজমেন্ট হয়, এই জাজমেন্টগুলো কনক্লুসিভ প্রুফ হিসেবে পরিগণিত হবে। মানে যদি আপনি প্রমাণিত হয় আপনি বিবাহিত, সারা দুনিয়ার জন্য আপনি বিবাহিত হবেন, আপনার অবিবাহিত হওয়ার সুযোগ নাই, যদিও আপনি ওই মামলায় কোনো পক্ষ না, পাবলিক অ্যাট লার্জ কোনো পক্ষ না। আপনি যদি দেউলিয়া হন, ধরেন যে ওই দেউলিয়া ব্যক্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি মামলার বাদীও না বিবাদীও না, কিন্তু ব্যক্তি যেহেতু দেউলিয়া, সে কোনোদিন চুক্তি করতে পারবে না। তার মানে কি, এটা পাবলিক অ্যাট লার্জের জন্য প্রযোজ্য। তো এইটা প্রাসঙ্গিক হবে। তাহলে উইল বা প্রবিট, বিবাহ, সামুদ্রিক এবং হচ্ছে দেউলিয়া রিলেটেড জাজমেন্টগুলো প্রাসঙ্গিক। আর 42 আমাদেরকে বলে যদি ওই জাজমেন্টটা পাবলিক নেচারের হয়, তবে এটা কনক্লুসিভ প্রুফ না, তবে আমরা প্রাসঙ্গিক হিসাবে দেখাইতে পারবো, অ্যাজ এভিডেন্স হিসাবে। তাহলে পাবলিক নেচারের কেমন হইতে পারে? এখন যেমন ধরেন যে বাংলাদেশের উচ্চ আদালতে কিছু মামলা পেন্ডিং আছে, এর মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা 2টা বলি, একটা হচ্ছে যে ধরেন যে মৃত ব্যক্তি মারা গেলে তার ব্যাংকে জমানো টাকা কে পাবে? নমিনি পাবে না উত্তরাধিকারী পাবে? আপনি মামলাও করেন না, হয়তো কোনো এক ব্যক্তি রহিম সাহেব মামলা করছে, এখন ওই মামলার জাজমেন্টটা আসলো যে কে পাবে? যিনি নমিনি আছেন উনিই টাকা পাবে, উত্তরাধিকারী পাবে না। আপনি মামলাতে কোনো পক্ষ ছিলেন না, কিন্তু জাজমেন্টটা হচ্ছে পাবলিক নেচারের। ওই জাজমেন্টটা আপনি আপনার মামলাতে দেখাইতে পারবেন যে হ্যাঁ, আমার এই ক্ষেত্রে নমিনি ছিল, নমিনি টাকা পাবে। আপনি অথচ মামলার পক্ষও না বিপক্ষও না, কিন্তু জাজমেন্টটা পাবলিক নেচারের। আরেকটা মামলা পেন্ডিং আছে, যেমন ধরেন যে মহিলারা কাজী সাহেব হইতে পারবে কিনা, মুসলিম কাজী সাহেব। তো এইটা আপিল বিভাগে এখনও স্থগিত আছে। তো এখন আপিল বিভাগ যদি সিদ্ধান্ত দেয় যে হ্যাঁ, একজন মহিলাও কাজী হইতে পারবে, এখন আপনি যদি যোগ্য হন আপনিও অ্যাপ্লাই করতে পারবেন, যদিও আপনি ওই মামলার পক্ষও না বিপক্ষও না। তো এইটা কনক্লুসিভ প্রুফ তো না, তবে আপনি অ্যাজ এভিডেন্স হিসাবে দেখাইতে পারবেন। তাহলে এই টোটাল 5টা সেকশন সর্বাবস্থায় গুরুত্বপূর্ণ, জাজমেন্ট বা রায় রিলেটেড, এটা মনে রাখবেন। এরপরে যেটা আসে আমাদের তৃতীয় পক্ষের অভিমত বা এক্সপার্ট অপিনিয়ন, 45 থেকে নিয়ে 51 পর্যন্ত পাবেন। তো এটার মধ্যে নর্মালি জাস্ট 3টা সেকশন গুরুত্বপূর্ণ, বাকিগুলো কোনো কাজেরই না। সর্বপ্রথম হচ্ছে ওই 45-এ অনেকগুলো প্রায় 12 প্রকারের বিভিন্ন ব্যক্তি বলা আছে যে এই কাজের জন্য এক্সপার্ট হইতে পারে। তো আপনি চাইলে নামগুলো মনে রাখতে পারেন, নাইলে আপনি বাদ দিতে পারেন। আর 45-এর মনে রাখতে পারেন, যেটা আমরা গত ক্লাসেও বলেছি, যখন ফরেনসিক বা কোনো প্রকার শারীরিক এভিডেন্স দেওয়ার জন্য কোনো এক্সপার্ট আসবেন, তার দায়িত্ব হচ্ছে প্রথমে লিখিত আকারে তার যে প্রতিবেদন উভয় পক্ষকে দেওয়া, এবং সে সর্ব অবস্থায় বাদী নিয়ে আসুক আর বিবাদী নিয়ে আসুক, সে অ্যাড্রেস করবে আদালতকে। তার দায়িত্ব হচ্ছে আদালতকে সহায়তা করা, যে এই জিনিসটা বুঝতে, আদালত যাতে কনক্লুশনে যাইতে পারে একটা ঘটনার। এটাই হচ্ছে তার দায়িত্ব, কোনো পক্ষ বা বিপক্ষে সাক্ষী দেওয়া তার দায়িত্ব না। আরেকটা জিনিস হচ্ছে 50 নম্বরের ক্ষেত্রে কোনো রিলেশন সম্পর্কে কেউ মতামত বা অভিমত দিতে পারে।
তো এই 50 নাম্বারটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। এই 3টা সেকশনই যথেষ্ট, ওই এক্সপার্ট বা তৃতীয় পক্ষের অভিমত থেকে এর বাইরে দরকার নেই। এখন চলে আসি চরিত্র। তো চরিত্র রিলেটেড আমরা টোটাল 4টা সেকশন পাবো, সেখানে আমাদের মোটামুটি 52 থেকে নিয়ে 55 পর্যন্ত বলা আছে। তো শুরু হয় আমাদের দেওয়ানি দিয়ে, শেষও হবে দেওয়ানি দিয়ে। 52 বলে যে আসলে ব্যক্তি ভালো কি খারাপ দেওয়ানি মামলায়, এগুলো কোনো প্রাসঙ্গিক বিষয় না। আর 55 বলে যে হ্যাঁ, ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে আমরা ব্যক্তির ক্যারেক্টার দেখাইতে পারবো, মানে ক্যারেক্টারটা প্রাথমিক সেক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে নর্মালি দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক বিষয় না। 55 বলে ক্ষতিপূরণ রিলেটেড দেওয়ানি মামলা হইলে প্রাসঙ্গিক। আর 53 বলে যে আমাদের ফৌজদারি মামলায় ভালো চরিত্র প্রাসঙ্গিক। আর 54 বলে যে শুধুমাত্র অ্যান্সারে, মানে ক্রস এক্সামিনেশন বলি আর উত্তর বলি বা রিপ্লে বলি, শুধুমাত্র উত্তর দেওয়ার ক্ষেত্রে খারাপ চরিত্র প্রাসঙ্গিক। মানে যখনই কেউ 53-তে ভালো চরিত্র দাবি করবে, 54-এ অপরপক্ষ তার খারাপ চরিত্র তুলে ধরতে পারবে, না হলে সরাসরি কোনো ব্যক্তি খারাপ চরিত্র তুলে ধরতে পারবে না। এইটা 4টা সেকশনও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের যে জিনিসটা আছে যে আদালতে আমরা কোন জিনিসটা প্রমাণ করতে হবে না, এই রিলেটেড আমাদের 3টা সেকশন আছে, 56, 57 এবং হচ্ছে আমাদের 58। এই 3টে সেকশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ সব সময়। 56-এ বলে যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট বা জুডিশিয়াল নোটিস প্রমাণ করার দরকার নাই। আর 58 বলে যে অ্যাডমিটেড ফ্যাক্ট প্রমাণ করার দরকার নাই। আর 57 বলে যে এই 11টা জিনিস হচ্ছে আমাদের জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট। মনে রাখবেন একটু, প্রথম 5টা খুবই ইজি। যেমন ধরেন যে বাংলাদেশের আইন, যুদ্ধের আইন পাশ হয় কোথায়, সংসদে, সেখানে সিল দেয় গেজেটেড কর্মকর্তা। তাহলে এই 5টা এক হাতে আপনি মনে রাখতে পারেন। বাংলাদেশের আইন, যুদ্ধের আইন পাশ হয় কোথায়, সংসদে, সিল এবং হচ্ছে গেজেটেড কর্মকর্তা। এরপরে আর বাকি 6টা জাস্ট যদিও মিল নেই, তাও আপনি যদি 1-2বার একটু ট্রাই করেন, এই বাকি 6টাও আপনার জন্য কিন্তু মনে থাকবে। যেমন ধরেন যে বিভিন্ন টাইম জোন, সময়, ঈদ, এটা ছাড়া সরকারি ছুটিগুলা, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা, বাংলাদেশ সরকার যে রাষ্ট্রগুলোকে কি করেছে, স্বীকৃতি দিয়েছে, তাদের নাম, পদ পদবি। এটা ছাড়া যদি আমরা বলি কোনো দেশের সাথে বাংলাদেশের কখন শত্রুতা শুরু হইল, কখন শেষ হইল, এই ডিউরেশনটা। এটা ছাড়া যেই বিচারক যেই জায়গায় আছেন, ওই আদালতের যাবতীয় কর্মকর্তা, অ্যাডভোকেটের নাম, পদ পদবি, এই জিনিসগুলা, এবং সড়ক এবং হচ্ছে যে আমাদের জলপথের যেই নিয়মকানুন, এই 6টা টোটাল 11টা জিনিস অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এরপরে 2টা সেকশন হচ্ছে আমাদের 59 এবং হচ্ছে 60, যেখানে আমাদের ওরাল এভিডেন্স নিয়ে কথা বলে। 2টা সেকশনই গুরুত্বপূর্ণ, যে আমরা কন্টেন্ট অফ ডকুমেন্ট ছাড়া, মানে লিখিত বিষয়বস্তু ছাড়া বাকি সকল ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দেওয়া যায়। আর 60 নাম্বার সেকশন আমাদেরকে 4টা কন্ডিশন দেয়, যে ওরাল এভিডেন্স দিতে গেলে শোনা কথা হইলে নিজে শুনবেন, দেখা হইলে নিজে দেখবেন, অনুভব হইলে নিজে করবেন, মতামত দিলে নিজের মতামত দিবেন। এই 4টা কন্ডিশন একটু মনে রাখার চেষ্টা করবেন। এরপরে যেটা হচ্ছে যে আমাদের মোটামুটি আপনি 61 থেকে নিয়ে 66 পর্যন্ত যে কয়টা সেকশন আছে, প্রতিটা সেকশনই পড়বেন, এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। 61-তে বলে যে কন্টেন্ট অফ ডকুমেন্ট কীভাবে প্রমাণ করব, বলে যে আপনি কি করবেন, হয় প্রাইমারি এভিডেন্স দ্বারা করেন, না হলে সেকেন্ডারি এভিডেন্স দ্বারা করেন। এখন 62 বলে যে তাইলে আপনি প্রাইমারি এভিডেন্স কাকে বলে আমার কাছ থেকে জেনে নেন, যে প্রাইমারি এভিডেন্স কাকে বলে। বলতেছে যে অরিজিনাল জিনিসটা, সর্বপ্রথম জিনিসটাই হচ্ছে কি আমাদের প্রাইমারি এভিডেন্স। ওইখানে 2টা ব্যাখ্যা দেওয়া আছে, ওই 2টা ব্যাখ্যা একটু পড়ার চেষ্টা করবেন। 62-তে দেখবেন যে 2টা ব্যাখ্যা দেওয়া আছে। একটা হচ্ছে যে যদি কোনো ডকুমেন্ট একাধিক খণ্ডে হয়, প্রতিটা খণ্ডই প্রাথমিক। আর যদি ইউনিফর্ম প্রসেসে তৈরি করা হয়, প্রতিটা জিনিসই প্রাথমিক। আর 63-তে বলে যে সেকেন্ডারি এভিডেন্স। এখন এই সেকেন্ডারি এভিডেন্সের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু মনে রাখবেন, যে কোন কোন জিনিসগুলো আমাদের সেকেন্ডারি এভিডেন্স। যেমন সার্টিফাইড কপি, যে কোনো সার্টিফাইড কপিটা একটা সেকেন্ডারি এভিডেন্স হইতে পারে। এরপরে তুলনামূলক কপি, যে কোনো তুলনামূলক কপি যদি আমরা তুলনা করে তৈরি করি, মেকানিক্যাল প্রসেস ব্যবহার করে যদি কোনো কিছু তৈরি করি, কোনো দলিল যদি কেউ পড়ে আর ওই ব্যক্তি যদি মৌখিক কোনো সাক্ষ্য দিতে চায়, তো সেটাও আমাদের সেকেন্ডারি এভিডেন্স হবে।
তো এই 63তে আমাদের সেকেন্ডারি এভিডেন্স কাকে বলে এই রিলেটেড মোটামুটি 5টার মতো জিনিস দেওয়া আছে, দেখবেন যদি ভুল না হয় ওই 5টা অবশ্যই মুখস্থ করবেন। আর 64-এ বলে যে সর্ব অবস্থায় প্রাইমারি এভিডেন্স দিয়েই মামলা প্রমাণ করতে হবে। আর 65 আমাদেরকে যে জিনিসটা বলে যে আমরা কি করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে 60টা ক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স ব্যবহার করতে পারি। যদি আমাদের প্রাইমারি এভিডেন্স না থাকে তাহলে আমরা সেকেন্ডারি এভিডেন্স ব্যবহার করতে পারি। এই 60টা ক্ষেত্রে অবশ্যই আপনারা মনে রাখতে হবে যে যখন মূল কপি অপোজিট পার্টির কাছে থাকবে, অপোজিট পার্টি স্বীকার করে নিবে, মূল কপি আপনার ধ্বংস হয়ে যাবে, এই রকম আপনার 60টা জিনিস দেওয়া আছে যখন আপনি সেকেন্ডারি এভিডেন্সটা দিতে পারবেন। যে মূল কপি যখন অনেক বড় হবে, যাকে মুভ করা যাবে না, সরানো যাবে না, এই রকম জিনিসপাতি যদি হয়, যখন কোনো দলিল সম্পর্কে কেউ পড়বে তার লিখিত বক্তব্যটা আমরা দিতে পারবো সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার যোগ্য হইলে। তো এই 60টা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে 65 থেকে। আর 66-এ আপনি জাস্ট এতটুকু মনে রাখবেন যে নর্মালি কি হয়, যদি প্রাইমারি এভিডেন্স অপর পক্ষের কাছে থাকে আমাদেরকে একটা নোটিশ দিতে হয় যে আপনার কাছে মূল দলিল আছে, উপস্থাপন করেন। তবে 6টা ক্ষেত্রে নোটিশ ছাড়াই আমরা সেকেন্ডারি এভিডেন্স দিতে পারবো। শুধু ওই নামটা মনে রাখলেই চলবে, আর কিছু আমাদের দরকার নাই। এরপরের অংশ যদি আমরা যাই 67 থেকে নিয়ে মোটামুটি 73 পর্যন্ত, আপনি টোটাল সেকশনগুলো বাদ দিতে পারেন, ওইটাতে কোনো আমাদের কাজের না। যেখানে আমাদেরকে বলে যে আসলে কিভাবে এভিডেন্সগুলো আমরা প্রমাণ করব। সরাসরি চলে যাবেন 74 নাম্বারটা পাবলিক ডকুমেন্ট, 75-এ চলে যাবেন প্রাইভেট ডকুমেন্ট, 76-এ চলে যাবেন পাবলিক ডকুমেন্টের সার্টিফাইড কপি। এই 3টা সেকশন জাস্ট মনে রাখবেন, যথেষ্ট। এরপরে আপনি চলে যাবেন আমাদের সেটা হচ্ছে প্রিজাম্পশনের ক্ষেত্রে। শেল প্রিজাম্পশনের যে কটা সেকশন আছে, একটা হচ্ছে যে আমাদের 79 আমাদেরকে বলে যে সার্টিফাইড কপি হচ্ছে শেল প্রিজাম্পশনে যাবে। 80-তে হচ্ছে যে কোনো রেকর্ড, যেগুলো জুডিশিয়াল রেকর্ড, শেল প্রিজাম্পশনের মধ্যে যাবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 83 এবং 84 আর হচ্ছে আমাদের 85। এই 3টা সেকশন আপনি পড়লেই যথেষ্ট। 85-এ বলে যে আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি, আদালত ধরে নিবে এটা যেইভাবে হওয়া দরকার ওইভাবে হয়েছে, কোনো এখানে সমস্যা নাই, কোনো টেনশন নাই। এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে 84 এবং 83, এই 2টা সেকশনও আপনি কি পাবেন, শেল প্রিজাম্পশনের মধ্যে পাবেন। যদিও এর ভিতরে পরবর্তীতে কিছু অ্যাড করা আছে ডিজিটাল রেকর্ড রিলেটেড, ওইগুলা আপাতত দরকার নাই। আগে ক্রোনোলজিটা একটু মনে রাখার চেষ্টা করবেন যে আমাদের 79 থেকে 85 পর্যন্ত শেল প্রিজাম্পশন, যাই কিছু আছে সবই শেল প্রিজাম্পশনের মধ্যে যাবে। তবে এই একটা সেকশন বাইরে থেকে আসে, সেটা হচ্ছে 79 নাম্বার সেকশনটাও শেল প্রিজাম্পশনে যাবে। এখানে বলে যে যেই দলিলটা উপস্থাপন করার জন্য বলছে আর আপনি উপস্থাপন করেন নাই, আদালত ওই দলিলের সম্পাদন সম্পর্কে ধরে নেবে শেল প্রিজাম্পশন যে এটা যথাযথভাবে হয়েছে। তাহলে এই শেল প্রিজাম্পশন আর মে প্রিজাম্পশনের ক্ষেত্রে শুধু 2টা মনে রাখবেন। 90, যেখানে আমাদের 30 বছরের পুরাতন দলিল, আর 90-এর এ আমাদের হচ্ছে 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড। এই 2টা জিনিসই যথেষ্ট, আর কিছু আমাদের দরকার নাই। এরপরে আমরা যেই 91 থেকে মোটামুটি 100-র মধ্যে জাস্ট 2টা সেকশন পড়ব, বাকিগুলো আমাদের কাজের না, নর্মালি এমসিকিউতে সেখান থেকে আসে না। 90-তে জাস্ট বলছে যে কোনো চুক্তি, কোনো গ্রান্ট বা কোনো সম্পত্তি হস্তান্তর রিলেটেড যদি কোনো দলিল থাকে বা লিখিত করতে বাধ্য হয় তাহলে ওই দলিলটাই নিয়ে আসবেন, অন্য কোনো কথা চলবে না। তাহলে 91 হবে এটা। 91-তে কি দলিলটা উপস্থাপন করেন, সেখানে তবে 2টা ব্যতিক্রম দেওয়া আছে। যে একবার উইল যদি প্রবিট করা হয় তাহলে উইলের কপির দরকার নাই, আর সরকারি কর্মকর্তা যদি অলরেডি অফিসে সে কাজকর্ম শুরু করে তার লিখিত ডকুমেন্টের দরকার নাই যে সে সেই পদে তাকে নিযুক্ত দেওয়া হয়েছে। এই 2টা হচ্ছে 91 ব্যতিক্রম। আর 92 বলতেছে যে দলিলটা আপনি উপস্থাপন করলেন ওই দলিলের ভিতরে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এগুলার বিরোধিতা করা যাবে না। তবে সেক্ষেত্রে আমাদের 6টা ব্যতিক্রম দেওয়া আছে, যে এই 6 ব্যতিক্রমের মধ্যে পড়লে, জাস্ট ব্যতিক্রমটা মনে রাখবেন 6টা, এই ব্যতিক্রমের মধ্যে পড়লে আমরা ওরাল এভিডেন্স দিয়ে তার বিরোধিতা করতে পারবো। আর বাকি সেকশনগুলো আমাদের কাজের না। সেখানে আপনার 93, 94 2টা সেকশন দেওয়া আছে,
যেটা বলে যে যে যদি আমাদের সেখানে কোনো প্রকার ত্রুটি থাকে, যেটা দেখেই বোঝা যায় যে ত্রুটি আছে 93-তে, আর 94-তে বলে যে যেখানে কোনো ত্রুটি নাই, দলিলের বিষয় যা বাস্তবেও তা, আপনি সেটা করতে বাধ্য, আপনি এদিক সেদিক যাইতে পারবেন না। আর 95 থেকে 98 বলে যে এখানে গোপন ত্রুটি আছে, এই গোপন ত্রুটির ক্ষেত্রে আমরা ওরাল এভিডেন্স দিতে পারি। আর 99 বলে যে দলিলের কোনো শর্ত পরিবর্তন করতে বাদী বিবাদী সাক্ষ্য দিতে পারবে না, যদি ওই বাদী বিবাদী চুক্তির মধ্যে তৃতীয় কোনো পক্ষের অধিকার সংযুক্ত থাকে, ইন্টারেস্ট থাকে, তাহলে ওই ব্যক্তি সাক্ষ্য দিতে পারবে। আর 100 নাম্বার বলে যে এই চ্যাপ্টারটা যেটা আমরা 91 থেকে 99 পড়লাম, এটা আমাদের উইলের ক্ষেত্রে প্রযোজ্য না, কোডিসেলের ক্ষেত্রে প্রযোজ্য না। মানে আমাদের সাকসেশন অ্যাক্ট 1925-এর অধীনে যে উইল আছে, ওই উইলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। তো এই যে কয়টা আমরা সেকশন বললাম, যদি এই সেকশনগুলো আপনি ধীরে ধীরে আয়ত্তের যদি নিতে পারেন, আশা করা যায় যে সাক্ষ্য আইনের যে 15 মার্ক আপনি অবশ্যই সেটাতে কৃতকার্য হবেন। অ্যাটলিস্ট 15-র মধ্যে তো আপনি 12 পাবেন, এতটুকু আমরা বলতে পারি, যদি গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো বলেছি এইগুলোও যদি আপনি একটু অনুসরণ করার চেষ্টা করেন। আর আগামী ভিডিওতে আমরা সাক্ষ্য আইনের উপর অবশ্যই